হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং তোমাদের মধ্যে হয়তোবা অনেকেই বেশ কিছুটা ভয়ে আছো। সো আজ ভয়কে করতে জয়, তোমাদের সাথে চলে এসেছি ষান্মাসিক মূল্যায়ন উৎসবের রিভিশন ক্লাস নিয়ে। সো আগামীকাল থেকে তোমাদের মূল্যায়ন উৎসব শুরু হতে যাচ্ছে এবং এই মূল্যায়ন উৎসব নিয়ে তোমাদের অনেকের মনে হচ্ছে অনেক ধরনের প্রশ্ন আছে এবং যত ধরনের প্রশ্ন আছে সব আজকে এই একটি ক্লাসে সলভ করে দিয়ে যাব এবং একই সাথে পুরো বাংলার প্রস্তুতিকে আরো জোরালো করার জন্য আমি তোমাদের সাথে আছি, তোমাদের হাসান আল মামুন সৌরভ ভাইয়া। সো আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু চট জলদি করে কমেন্টে জানিয়ে দাও। দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছো ইতিমধ্যে এবং চট জলদি তোমাদের ফ্রেন্ডদেরও মেনশন করে দাও যেন তো তোমাদের ফ্রেন্ডরাও হচ্ছে ত্রিভুজ পাওয়ার এই মিশনে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। ওকে, সো দেখতে পাচ্ছি ইফতেহাজ আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছো ফেনী থেকে, আমাদের সাথে দেখতে পাচ্ছি রাফিউল রাতুল যুক্ত হয়েছো, খুবই চমৎকার। সো আজকে আমরা আসলে কি করতে যাচ্ছি বা আসলে কি পড়তে যাচ্ছি সেটা একটু জানি নি আগে। প্রথমত আমরা আমাদের মূল্যায়ন উৎসবে, যেহেতু প্রথমবারের মতো আমরা মূল্যায়ন উৎসবে বসতে যাচ্ছি, সো এই মূল্যায়ন উৎসব নিয়ে আমাদের অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আছে। তো সাধারণত যেই প্রশ্নগুলো থাকে যে ভাইয়া আসলে মূল্যায়নটা কিসের ভিত্তিতে হবে বা কিভাবে হবে, সো এই সবগুলো প্রশ্নের উত্তরই আজকে আমি দিব তোমাদের সাথে। তার আগে তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের চট জলদি হচ্ছে কমেন্টে মেনশন করে দাও ক্লাসটিতে যুক্ত হয়ে যাওয়ার জন্য এবং একই সাথে তোমরা তোমাদের এই যে ক্লাসটি রয়েছে ক্লাসটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে নাহিয়ান নক্ষত্র, আমাদের সাথে রুদ্র আছে, আমাদের সাথে দেখতে পাচ্ছি ফাবিহা যুক্ত হয়েছে মোনালিসা মোনা। ওকে, সো তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। এর মধ্যে আমি তোমাদের সাথে এই যে ষান্মাসিক মূল্যায়ন উৎসবের প্রস্তুতি নিয়ে আলোচনা করছি সেটিতে ফিরে যাই। সো যেটি বলছিলাম যে আসলে ষান্মাসিক মূল্যায়ন উৎসবটা আসলে কিভাবে হবে, আমরা এটা নিয়ে অনেকেই বেশ কিছু কনফিউশনে ছিলাম, তাই না? সো সেই কনফিউশনগুলো দূর করে দিচ্ছি। মূলত আমাদের মূল্যায়নটা হবে দুটি প্রক্রিয়ায়। সেটি কি, প্রথমত আমাদের হচ্ছে লিখিত মূল্যায়ন তো হবেই এবং এর পাশাপাশি আমাদের হাতে কলমে মূল্যায়ন কিন্তু থাকছে, ঠিক আছে? সো আমরা দুইটি বিষয় খেয়াল রাখবো। কি, প্রথমত এক হচ্ছে লিখিত, অর্থাৎ যেটাতে আমাদের লিখতে হবে, এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের কি, হাতে কলমে কার্যক্রম, ঠিক আছে? সো আজকের ক্লাসটাতে ভাইয়া তোমাদেরকে দেখাবো যে এই যে লিখিত অংশ এবং হাতে কলমের কার্যক্রমের যে অংশগুলো রয়েছে সেইগুলোতে কোন কোন বিষয়গুলো অবশ্যই এবং অবশ্যই করতে হবে এবং কোন কোন বিষয়গুলো অবশ্যই এবং অবশ্যই করা যাবে না, ঠিক আছে? যদি এগুলো নিশ্চিত করে আসতে পারো তাহলে অবশ্যই এবং অবশ্যই তোমাদের ত্রিভুজ কিন্তু নিশ্চিত হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো দেখতে পাচ্ছি আমাদের সাথে আফরিন সুলতানা যুক্ত হয়ে গিয়েছে, আমাদের সাথে দেখতে পাচ্ছি আরো আছে মোহাম্মদ আউয়াল, সে লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো যেহেতু আমি বলে ফেললাম ইতোমধ্যে যে আমরা লিখিত এবং হাতে কলমে কার্যক্রম এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব এবং একই সাথে তোমরা একটা ছকের মতো দেখতে পাচ্ছ। এখন এখানে আসলে কি লেখা আছে দেখো তো, উপর থেকে লেখা আছে প্রথমে মূল যোগ্যতা, অর্থাৎ তোমাদের যোগ্যতাগুলো যাচাই করা হবে এই ষান্মাসিক মূল্যায়ন উৎসবে, ঠিক আছে? সো এইরকম মোট 7টি পারদর্শিতার নির্দেশক আছে তোমাদের, ঠিক আছে? 7টি পারদর্শিতার নির্দেশক আছে। প্রত্যেকটি বিষয় আজকে একটা একটা করে ক্লিয়ার করে দিব এবং কোন কোন বিষয়গুলো ফলো করলে তোমরা ত্রিভুজ নিশ্চিত করতে পারবে সেইগুলোও কিন্তু আজকে জানিয়ে দিব। এবং তোমাদের মধ্যে যারা আজকে এই ক্লাসটি করছো তারা কিন্তু অবশ্যই এবং অবশ্যই অন্য সবার চাইতে কালকে এগিয়ে থাকবে। কিভাবে? আজকে যেহেতু তোমরা জেনে যাবে যে কোন কাজগুলো করতে হবে, তাহলে কালকে যখন তোমরা যাবে মূল্যায়ন উৎসবে তখন কিন্তু মাথায় রাখবে ভাইয়া এই কাজগুলো করতে বলেছিল এবং এইগুলোর মাধ্যমে তোমরা আরো বেশি কনফিডেন্স ফিরে পাবে, ঠিক আছে? সো আমরা আমাদের ক্লাসে চলে আসি, ঠিক আছে? আজকে প্রথম যেই চ্যাপ্টারটা রয়েছে এই ক্লাসটা করার জন্য আমাদের একটা বিষয় দরকার। সেটা কি? সেটা হচ্ছে আমাদের মূল যে বইটা রয়েছে সেই বইটা আমরা সবাই খুলে ফেলবো, ঠিক আছে? এই যে মূল যে বইটা রয়েছে সেটা আমরা সবাই হাতে নিব এবং সাথে একটি খাতা এবং কলম রাখবো। আমাদের বেশ কিছু বিষয় নোট করতে হবে, ঠিক আছে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। এখন এই চ্যাপ্টারে আসলে কি করতে হবে, তাই না? এটা খুব স্বাভাবিকভাবেই তোমাদের সবার প্রশ্ন। সো আমরা যদি একটু দেখি, বলা আছে এখান থেকে তোমাদের কোন যোগ্যতা যাচাই করা হবে। পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী
মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারা। অনেক বড় লাইন, মনে হচ্ছে যে খুব কঠিন, কিন্তু একদমই কঠিন না। দেখো আমি তোমাদের জন্য ভেঙে ভেঙে সহজ করে দিচ্ছি। দেখো বলা হচ্ছে পরিবেশ আর পরিস্থিতি, এভাবে 1-2 করে তোমরা লিখে ফেলো তোমাদের খাতাগুলোতে, ঠিক আছে? এবং এবং তোমরা যদি এই ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ করতে চাও এবং আমাদের দেওয়া সাজেশনগুলো পেতে চাও, তাহলে কমেন্টে থাকা যেই লিঙ্কটি রয়েছে, অর্থাৎ যেই ফর্মটি রয়েছে, সেই ফর্মটি ফিল আপ করে ফেলো এবং এই ফর্মটি ফিল আপ করার মাধ্যমে তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে, ঠিক আছে? সো আমরা যেখানে ছিলাম যে আসলে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নেওয়া বলা হচ্ছে। এখন পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নেওয়া আসলে কি? প্রথমত, আমরা আসলে একই রকম পরিবেশে বাস করি না, তাই না? একই রকম পরিবেশে বাস করি না বলতে আসলে কি বোঝাচ্ছি? বোঝাচ্ছে এটি যে হচ্ছে আমরা একসময় বাসায় থাকি, আমরা আবার স্কুলে গিয়ে থাকি, আমরা বিভিন্ন শপিং মলে গিয়ে থাকি, অর্থাৎ আমাদের পরিবেশটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাই না? সো পরিবেশ পরিস্থিতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এতটুকু বুঝতে পেরেছি। দ্বিতীয়ত, ব্যক্তির আগ্রহ ও চাহিদা অনুযায়ী, অর্থাৎ আমরা এই যে বিভিন্ন পরিস্থিতিতে যাই, এই পরিস্থিতিতে অবস্থাগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাই না? অর্থাৎ আমরা যখন বিদ্যালয়ে যাই, বিদ্যালয়ে আগামীকাল যখন যাব হচ্ছে মূল্যায়ন উৎসবে, তখন কি? তখন একটা মূল্যায়নের ভাইব পাওয়া যাবে। আবার আমরা যখন হচ্ছে স্কুলে এমনিতে পড়াশোনা করতে যাই, তখন কিন্তু পড়ার মেন্টালিটি নিয়ে যাই, অর্থাৎ আমাদের আগ্রহ আর চাহিদা এই দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে, তাই না? আবার আমরা ধরো হচ্ছে যখন বাসায় থাকি, বাসায় কি সবসময় একই রকম কাজ করি? একই রকম কাজ কিন্তু আমরা করি না, আমরা এক এক সময় এক এক কাজ করে থাকি। সো এই ব্যাপারটি হচ্ছে আমরা ক্লিয়ার করে দিব যে হচ্ছে এই যে আগ্রহ আর চাহিদা অনুযায়ী, অর্থাৎ এটিকে আমরা 2 নম্বর দিচ্ছি। এবং মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারা, অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি, মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে আমরা পারছি কিনা, তাই না? অর্থাৎ আমরা এই যে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে যাচ্ছি এবং কাজগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে, এই সবগুলো কাজের ক্ষেত্রে আমরা মর্যাদা বজায় রাখতে পারছি কিনা। অর্থাৎ আমি মন গড়া যেইভাবে ইচ্ছা সেইভাবে চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারবো না, আমাকে একটা মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে হবে। এবং সেই মর্যাদাগুলো কিভাবে বজায় রাখবো সেইটাই আজকে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? ওকে, সো দেখতে পাচ্ছি অনেকেই আমাদের মধ্যে যুক্ত হয়ে গিয়েছো, আমাদের সাথে যুক্ত হয়েছো হারুন সিদ্দিকী, রোমানা আক্তার পলি, মৌমিতা সাহা। ওকে, সো তোমরাও কিন্তু তোমাদের বন্ধুদের চটজলদি হচ্ছে মেনশন করে দাও এবং ক্লাসটিতে জয়েন করার জন্য বলে দাও, যেন আমাদের সাথে যুক্ত হয়ে আগামীকাল ত্রিভুজ নিশ্চিত করার মিশনে সেও থাকতে পারে, ঠিক আছে? সো আমরা চলে যাই আমাদের প্রথম পারদর্শিতার নির্দেশকে, ঠিক আছে? আমাদের প্রথম পারদর্শিতার নির্দেশক, এখানে কি বলা আছে দেখো তো, পারদর্শিতার নির্দেশক। পারদর্শিতার নির্দেশকটা আসলে কি? দেখো আমরা এই যে বললাম মূল যোগ্যতা, এটা তো তোমার যোগ্যতা। এখন তুমি যদি এই কাজটা করতে পারো, তার মানে তুমি পারদর্শী। সো এই পারদর্শী যদি তুমি হবে, কিসের ভিত্তিতে বলা হবে তুমি আসলে পারদর্শী, সেইগুলোই বলা আছে এখানে। দেখো এখানে আলাদা আলাদা করে ত্রিভুজ, বৃত্ত এবং কি চতুর্ভুজ দেওয়া আছে না? সো যেহেতু ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, কোনটা করলে তুমি কোন বিষয়টি পাবে, অর্থাৎ ধরো এই যে চতুর্ভুজ দেয়া আছে, এই চতুর্ভুজে কোন কাজটি করলে তুমি আসলে চতুর্ভুজ পাবে, এগুলো আলাদা করে এখানে দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ তুমি আসলে চতুর্ভুজের জন্য পারদর্শী, নাকি তুমি বৃত্তের জন্য পারদর্শী, নাকি ত্রিভুজের জন্য পারদর্শী, সেইটা কিন্তু এখানে স্পেসিফিকভাবে আলাদা আলাদাভাবে লেখা আছে। সো আজকে আমরা দেখব কোন কাজগুলো করলে আগামীকালকে অবশ্যই এবং অবশ্যই আমরা ত্রিভুজ নিশ্চিত করতে পারবো, ঠিক আছে? সো চলো চলে যাচ্ছি আমরা সরাসরি আমাদের মূল যোগ্যতায়। সো বলা হচ্ছে পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে, দেখো বলা হচ্ছে পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারা। তার মানে হচ্ছে আমরা ইতোমধ্যে বলে ফেলেছি যে কোন 3টা বিষয় মাথায় রাখতে হবে আমাদের: পরিবেশ পরিস্থিতি, ব্যক্তির আগ্রহ ও চাহিদা এবং মর্যাদা বজায় রাখা। এই 3টা বিষয় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এখন কিসের ভিত্তিতে আসলে আমরা মাথায় রাখবো চলো দেখি। বলা হচ্ছে আমাদেরকে অন্যের সাথে যোগাযোগের সময় নিজের চাহিদা প্রকাশ করতে পারা। অর্থাৎ দেখো একটু আগে যে বললাম এই যে ব্যক্তির আগ্রহ ও চাহিদা, এখানে বলা হচ্ছে নিজের আগ্রহ আর চাহিদা প্রকাশ করতে আমরা পারছি কিনা। যদি আমরা এই যে নিজের চাহিদাটুকু প্রকাশ করতে পারি, অর্থাৎ আমি কি করতে চাইছি সেইটা যদি আমি প্রকাশ করতে পারি, সেই ক্ষেত্রে আমি পেয়ে যাব হচ্ছে চতুর্ভুজ। এবং বৃত্ত আমি কখন পাবো? বৃত্ত পাবো যখন অন্যের কাছে নিজের চাহিদা প্রকাশ করার সময় ওই ব্যক্তির আগ্রহ, চাহিদা ও আবেগ বিবেচনায় নিতে পারছি কিনা। অর্থাৎ কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে আসলে আমি তো প্রথমত নিজের চাহিদা প্রকাশ করছি, কিন্তু আমার অপর পাশে আমি যার সাথে যোগাযোগ করতে যাচ্ছি
তার চাহিদাগুলোকেও আমাকে বিবেচনায় নিতে হবে। কারণ কি, কারণ কনভারসেশন কি একজনের মাধ্যমে হয়? একজনের মাধ্যমে কিন্তু হয় না। কনভারসেশন সবসময় উভয় পাশ থেকে হতে হয়। তাহলেই কি হয়, যেমন হচ্ছে আমি তোমাদের সাথে এখন কথা বলছি, এখন আমি যদি তোমাদের কথাগুলো না শুনি, তোমাদের কথাগুলো না পড়ি, তাহলে কি হবে? তাহলে একপাক্ষিক হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে অপর পাশে তোমাদের আগ্রহটা কি সেটার ভিত্তিতে কিন্তু আমি ক্লাসটা নিচ্ছি, তাই না? ঠিক একই রকম ভাবে তোমরা যখন যোগাযোগ করবে, তোমার অপর প্রান্তে যে আছে তার আগ্রহকেও বুঝতে হবে। এখন সর্বশেষ আমরা আসলে যেটা চাই, সবাই যেটা চাই আসলে, সেটা হচ্ছে সেই সোনার হরিণ। সোনার হরিণ যেটা, সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ। সো এই ত্রিভুজ পেতে আমরা আসলে কি করব? বলা হচ্ছে অন্যের কাছে নিজের চাহিদা প্রকাশ করার সময় পরিবেশ পরিস্থিতির ভিন্নতা অনুযায়ী, তার মানে হচ্ছে দেখো, এক নাম্বার হচ্ছে আমার নিজের আগ্রহ থাকতে হবে, আমি নিজে যোগাযোগ করতে পারতে হবে, ঠিক আছে? সো আমার যোগ্যতাগুলো কি কি? প্রথমত আমাদের এই যে নিজের চাহিদা বা যোগাযোগ করার ক্ষমতা থাকতে হবে। দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে পরিবেশ আর পরিস্থিতি আমি বুঝতে পারছি কিনা। অর্থাৎ তোমাদেরকে আগে ক্লিয়ার করলাম যে পরিবেশ পরিস্থিতি কিন্তু সবসময় একই রকম থাকে না, পরিবেশ আর পরিস্থিতি ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। এবং তৃতীয়ত, আমার অপর প্রান্তে যেই ব্যক্তি আছেন তার আগ্রহ এবং চাহিদা আমি বুঝতে পারছি কিনা। এই তিনটি ব্যাপার আমাকে নিশ্চিত করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া এই তিনটি ব্যাপার আমি কিভাবে নিশ্চিত করব, এটাই তো প্রশ্ন। সো চলো এই প্রশ্নের উত্তরও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো বলা হচ্ছে কিসের ভিত্তিতে, কিসের ভিত্তিতে আসলে এই যে যোগ্যতাগুলো তোমাদের যাচাই করা হবে। বলা হচ্ছে যে আমাদের পৃষ্ঠা নং 4-এর ছক, পৃষ্ঠা নং 8-এর কাজগুলো। সো তোমাদেরকে আগে যেটা বলেছিলাম যে মূল বইটা সাথে রাখতে হবে। দেখো পৃষ্ঠা নং 4 এখানে রয়েছে। তো তোমরা হয়তো বইটা দেখতে পাচ্ছ না, কিন্তু তোমাদের জন্য আমি বইটা খুলে ফেলছি। তোমরা হচ্ছে তোমাদের সামনে হচ্ছে বইটা খুলে ফেলো, তোমাদের সামনে বইটা খুলে ফেলো, ঠিক আছে? সো আমরা সরাসরি আমাদের পৃষ্ঠা 4-এ চলে যাই, পৃষ্ঠা 4-এ চলে যাই, ঠিক আছে? চলো। এই পাঠ্য বইটা কিন্তু তোমাদের সবার কাছে রয়েছে এবং মাথায় রাখবে এই বইটাই কিন্তু হচ্ছে তোমাদের ডিরেকশন দিবে যে কি কি করতে হবে। সো এই বইটা সব সময় সাথে রাখবে, ওকে? এই বইটা সব সময় সাথে রাখবে, ওকে? সো আমরা চলে এসেছি আমাদের চতুর্থ পৃষ্ঠায়। দেখো বলা হচ্ছে যে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বা বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে, দেখো এই যে একটা কথা বলা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, মর্যাদা বজায় রাখা। মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয়। তার মানে হচ্ছে এই যে ভিন্ন ভিন্ন পরিস্থিতি, আমি কয়টা যোগ্যতা পাচ্ছি এখানে? দুইটা। একটা হচ্ছে ভিন্ন ভিন্ন পরিস্থিতি এবং আরেকটা হচ্ছে মর্যাদা বজায় রাখা, তাই না? সো এই যে বিভিন্ন পরিস্থিতিগুলো চলে আসে, এগুলোতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের জন্য আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, তাই না? সো দেখি কমেন্ট করে জানাও তো একটু, তোমরা কারা কারা হচ্ছে যখন যোগাযোগ করো তখন কোন কোন বিষয়গুলো মাথায় রাখো। আমি কয়েকটা তোমাদের জন্য হেল্প করি, ঠিক আছে? প্রথমত, আমরা যখন মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে চাই তখন বয়স এবং সম্পর্ক অনুযায়ী কিন্তু আমরা যোগাযোগ করে থাকি, তাই না? আমরা বয়স এবং দেখো বয়স ও সম্পর্ক ভেদে আমরা যোগাযোগ করে থাকি। অর্থাৎ আমাদের চাইতে ছোট বয়সের যারা কিংবা আমাদের সাথে বড় বয়সের যারা রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা একই রকম ভাবে যোগাযোগ করি না, তাই না? অর্থাৎ বয়স ভেদে আমরা যোগাযোগের ভিন্নতা বা মর্যাদা ভিন্ন রকম দিয়ে থাকি। যেমন আমার যদি কোনো প্রিয় ছোট ভাই হয়ে থাকে তাকে আমি হয়তোবা তুই করে বলতে পারি, কিন্তু আমার চাইতে বড় যিনি রয়েছেন তাকে কিন্তু আমি কখনোই তুই করে বলতে পারবো না, তাই না? সো এই ব্যাপারগুলো যে হচ্ছে বয়স এবং সম্পর্ক, এগুলো বিবেচনায় রেখে আমরা যোগাযোগ করে থাকি, ঠিক আছে? সো ঠিক একই রকম ভাবে তোমাদেরকেও বলতে হবে যে কোন কোন বিষয়গুলো আমরা আসলে বিবেচনায় নিয়ে থাকি যখন আমরা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে যোগাযোগ করে থাকি, ঠিক আছে? ওকে, সো অনেকেই কমেন্ট করছো দেখতে পাচ্ছি। সো আমাদের সাথে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি
কামরুন নাহার, আরও যুক্ত হয়েছে সৈদুন নাহার, আমাদের সাথে আছে আশরাফুল ইসলাম হৃদয়, রমিম হাসান। ওকে, সো অনেকেই জানাচ্ছ যে ভাইয়া এগুলো আসলে কিভাবে সলভ করব। ঠিক আছে, এটা বলে দিচ্ছি, উপায়গুলোও বলে দিচ্ছি, এবং একই সাথে আবারও বলছি আমরা কিন্তু কেউ একা একা ভয়কে জয় করতে চাই না, আমরা সবাইকে নিয়ে ভয়কে করতে চাই জয়। ঠিক আছে, এই জন্য তোমরা তোমাদের বন্ধুদের চট জলদি মেনশন করে দাও এবং আমাদের এই লাইভ ক্লাসটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে, যেন তারাও ত্রিভুজ পাওয়ার এই মিশনে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে। সো আমরা যেটা বলছিলাম যে আসলে কিভাবে আমরা এগুলো বের করব। সো কিভাবে বের করব, এইটা বের করারও কিন্তু একটা ওয়ে আছে। সেই ওয়েগুলো কি, চলো একটু দেখি। সো এই ছকটা কিন্তু এই প্রসেস অনুসারে তোমরা পূরণ করে ফেলবে, এবং তোমরা পূরণ করার ক্ষেত্রে তোমাদের চারপাশের বিষয়গুলো মাথায় নিবে। ঠিক আছে, চারপাশের বিষয়গুলো মাথায় নিবে। এখন ধরো কোনো জরুরি পরিস্থিতি যদি হয়ে থাকে, কোনো জরুরি পরিস্থিতিকে আমরা মজা করে থাকি, সেটা কিন্তু আমরা করি না, তাই না? সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন পরিস্থিতি চিন্তা করবে এবং সেই অনুযায়ী হচ্ছে তোমরা এখানে ছকটা পূরণ করবে। ঠিক আছে, সো আমরা পৃষ্ঠা 4-এর ছকটা তো দেখে ফেললাম। এর পরবর্তীতে আমাদের কোনটা ছিল বলো তো? এর সাথে আমাদের ছিল হচ্ছে আমাদের পৃষ্ঠা 8-এর কাজগুলো। সো চলো পৃষ্ঠা 8-এ চলে যাই আমরা, এবার পৃষ্ঠা 8-এ চলে যাই। ওকে, সো আমরা যদি পৃষ্ঠা 8-এ যাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো, দেখো তোমাদের জন্য আমি ওপেন করে রেখেছি এটা, এবং তোমরা তোমাদের বইয়ে ওপেন করে ফেলো, চট জলদি তোমরা তোমাদের বইটা খুলে ফেলো এবং সাথে হচ্ছে আমার সাথে লেখা শুরু করো। ঠিক আছে, দেখো পৃষ্ঠা 8-এর কাজ বলা হচ্ছে, এখানে দুটি বিষয় আছে। দেখো, প্রথমত যোগাযোগের অনুশীলন, এক হচ্ছে যোগাযোগের অনুশীলন, দুই হচ্ছে আমাদের জরুরি যোগাযোগ। এই মাত্র তোমাদের যেটা বললাম যে জরুরি যোগাযোগের ক্ষেত্রে আমরা কিভাবে করব, তাই না? এইটাই এখন শিখাবো। সো ভাইয়া কিন্তু তোমাদের সাথে আছি, ভাইয়া ত্রিভুজ পাওয়ার মিশনে তোমাদের সাথে সব সময় আছি। সো চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা হচ্ছে রিল্যাক্সে হচ্ছে বই খাতা নিয়ে বসে যাও এবং যেই যেই বিষয়গুলো বলি সেগুলো একটু নোট করে ফেলো, এবং কি কি করতে হবে সেগুলো কিন্তু বলে দিচ্ছি, এবং এই ভুলগুলো কিন্তু করা যাবে না। ওকে, সো চলো, এখানে বলা হচ্ছে অনেক সময় জরুরি প্রয়োজনে কারো সঙ্গে বা কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হয়ে থাকে। নিচে কিছু জরুরি পরিস্থিতি দেওয়া হলো, অর্থাৎ অলরেডি কিছু পরিস্থিতি দেওয়া হয়ে গেছে এখানে, তাই না? সো এমন পরিস্থিতিতে তুমি বা তোমরা কার সাথে যোগাযোগ করবে তার নিচে লেখো। সো প্রথমত তোমার এলাকার কোনো বাড়িতে আগুন লেগেছে। এখন বলো তো, আগুন লাগলে আমরা আসলে কার সাথে যোগাযোগ করে থাকি? আমরা সাধারণভাবেই আগুন লাগলে যোগাযোগ করে থাকি ফায়ার সার্ভিসের সাথে, তাই না? ফায়ার সার্ভিসের সাথে। এখন এই যে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করি, এই ব্যাপারগুলো কিন্তু উল্লেখ করতে হবে। ভাই এখানে একটা শব্দ লিখেছি, কিন্তু তোমাকে যেইভাবে জানতে চাওয়া হবে, যদি বলে যে যৌক্তিকভাবে ব্যাখ্যা করো, সেই ক্ষেত্রে যুক্তি দিয়ে বলতে হবে যে কেন আমরা ফায়ার সার্ভিসের সাথেই যোগাযোগ করে থাকি। কারণ আমরা জানি ফায়ার সার্ভিস কর্মীরা যারা রয়েছেন তারা অগ্নি নির্বাপনের কাজ করে থাকেন, তাই না? সো এই জন্য কোনো বাড়িতে যদি আগুন লাগে সেই ক্ষেত্রে আমরা ফায়ার সার্ভিসের সাথে সাধারণত যোগাযোগ করে থাকি, তাই না? ওকে, দিরুবা আক্তার লিখে ফেলেছে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করি, তারপর আলভি শাওন, তারপর গোবিন্দ কুন্দু, সাথী আক্তার। সো তোমরাও কিন্তু সবাই জানো যে কোন পরিস্থিতিতে কার সাথে আমাদের যোগাযোগ করতে হবে, এবং মূল যোগ্যতা যেটা ছিল দেখো যে হচ্ছে ভিন্ন ভিন্ন পরিস্থিতি। এই যে ভিন্ন ভিন্ন পরিস্থিতি নিয়ে আসছি, সেখানে তুমি যোগাযোগ করতে পারছো কিনা, অর্থাৎ এই যে যোগাযোগ ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করতে হবে, তার মানে নিজে আমি যোগাযোগ করতে পারছি, একটা যোগ্যতা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে বাকি দুইটা যোগ্যতা আমরা কিভাবে কমপ্লিট করব, তাই না? ওই যে প্রথম ছকটা আমরা দেখেছিলাম 4 নম্বর পৃষ্ঠায়, সেখানে কি বলেছিলাম বলতো, যে কোন কোন বিষয়গুলো আমরা মাথায় রাখবো। সো সেই জায়গায় কিন্তু মর্যাদা দেওয়ার ব্যাপারটাও চলে আসে। তার মানে প্রথমত ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমরা যোগাযোগ করতে পারছি, এবং দ্বিতীয়ত আমরা মর্যাদা বজায় রেখে যোগাযোগ করছি। এখন তাহলে প্রশ্ন হচ্ছে আমার অপর পাশে যে ব্যক্তি রয়েছেন তার আগ্রহ আর চাহিদা আমি বুঝতে পারছি কিনা, তাই না? সেটাই দেখাবো। এটা আরেকটা উত্তর দেখে নিই, তারপর আমরা সেটাই চলে যাব। ঠিক আছে, এখন বলা হচ্ছে খেলার মাঠে এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অর্থাৎ অসুস্থ হয়ে গেলে আমরা কি করি? আমরা খুব স্বাভাবিকভাবেই নিকটস্থ হাসপাতালে চলে যাই, তাই না?
নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকর্মী, ঠিক আছে, বা স্বাস্থ্যকর্মী। ওকে, নিচে লিখে দিচ্ছি। সো এই যে ভিন্ন ভিন্ন পরিস্থিতি, ভাইয়ারা এখন কিন্তু মনোযোগের জায়গাটা আনতে হবে, ঠিক আছে। এই যে ভিন্ন ভিন্ন পরিস্থিতি দেওয়া হচ্ছে, এই ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমি যোগাযোগ করতে পারছি কিনা সেইটা দেখা হবে। কিভাবে দেখা হবে চলো। দেখো এখানে বলা আছে যে দলে দলে ভাগ হয়ে নিচের পরিস্থিতি অনুযায়ী ভূমিকা অভিনয় করো। অর্থাৎ তুমি যখন ভূমিকা অভিনয় করবে, অর্থাৎ ভূমিকা অভিনয় করবে, অর্থাৎ তোমাকে অভিনয় করতে হবে, তোমাকে একটা পরিস্থিতি দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী তোমাকে অভিনয় করতে হবে। সো ভূমিকা অভিনয় করতে হবে এবং কথোপকথনের সময় খেয়াল রাখবে মর্যাদা অনুযায়ী। দেখো বারবার একটা বিষয় আমি তোমাদেরকে বলছি, মর্যাদা অনুযায়ী। অর্থাৎ আমাদের সাথে বড় যারা, আমাদের থেকে যারা বড় রয়েছেন তাদেরকে কিন্তু আমরা তুই বলতে পারি না, সাধারণত অপরিচিত হলে আমরা আপনি বলে সম্বোধন করে থাকি, তাই না? সো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সো মর্যাদা অনুযায়ী সর্বনাম এবং ক্রিয়ার ব্যবহার করতে পারছি কিনা, ঠিক আছে, মর্যাদা অনুযায়ী সর্বনাম এবং ক্রিয়ার ব্যবহার করতে পারছি কিনা। তার মানে এই জায়গায় যখন আমি ভূমিকা অভিনয় করব, অর্থাৎ আমি অভিনয় করব, তখন কিন্তু আমার সামনে আরেকজন থাকছে, অর্থাৎ তার যেই চাহিদা এবং আগ্রহ রয়েছে সেইগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমাকে যখন এই ধরনের কোনো পরিস্থিতি দেওয়া হবে তখন তিনটি যোগ্যতায় যাচাই করা হবে। তিনটি যোগ্যতা কিভাবে যাচাই করা হবে? প্রথমত, আমি যোগাযোগ করতে পারছি কিনা, অর্থাৎ আমি কথা বলতে পারছি কিনা। দ্বিতীয়ত, আমার পরিবেশ, এই যে একটা আলাদা পরিবেশ দেওয়া হলো, অর্থাৎ ভিন্ন পরিবেশ দেওয়া হলো, সেই পরিবেশে আমি মানিয়ে নিতে পারছি কিনা, অর্থাৎ দুইটি যোগ্যতা আমার ফুলফিল হয়ে গিয়েছে। এবং তৃতীয়টি হচ্ছে কি? তৃতীয়টি হচ্ছে আমাদের অপর পাশে যিনি রয়েছেন তার মর্যাদা দিতে পারছি কিনা, তার মর্যাদা দিতে পারছি কিনা। ওকে, সো এই বিষয়গুলো, মর্যাদা এবং আগ্রহের বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা একটা উদাহরণ দেখে ফেলি, ঠিক আছে। বলা হচ্ছে বাইরে থেকে মাত্র বাড়ি ফিরেছো, এমন সময়ে তোমার ছোট ভাই তোমার সাথে খেলার জন্য বায়না ধরেছে, এ নিয়ে তার সাথে কথা হচ্ছে। দেখো খুবই টেকনিক্যাল একটা প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো যুক্তির মাধ্যমে চিন্তা করতে হবে। তুমি বাইরে থেকে খেলাধুলা করে এসেছো এমন টাইমে, বা বাইরে থেকে এসেছো মাত্র, এখন তোমার ছোট ভাই তোমার সাথে খেলতে চাইছে, তুমি কিন্তু অলরেডি টায়ার্ড থাকতে পারো, তাই না? তুমি অলরেডি টায়ার্ড থাকতে পারো। সো যেহেতু তুমি টায়ার্ড আছো, সেই সময় তুমি অবশ্যই খেলতে চাইবে না। এখন তোমাকে কিন্তু মর্যাদা করতে হবে। তুমি কিন্তু চাইলেই হচ্ছে ছোট ভাইয়ের সাথে হচ্ছে খুব উচ্চস্বরে কথা বলতে পারবে না, ঠিক আছে। সো উচ্চস্বরে কথা বলা যাবে না, তাই না? সো মর্যাদা দিতে পারছো কিনা। তুমি যদি উচ্চস্বরে কথা বলো তাহলে বোঝা যাবে যে তোমার যে বলা হচ্ছিল এই যে মর্যাদা দেওয়ার ব্যাপারটা তোমার মধ্যে নেই, ঠিক আছে। সো আমাদের কথোপকথনের সময় তিনটি বিষয় খেয়াল রাখতে হবে। কয়টা? তিনটা। সো ভাইয়া এখানে বলে দিচ্ছি। প্রথমত 1 মর্যাদা, 2 পরিবেশ, অর্থাৎ ভাইয়া যে মাত্র বললাম যে বিভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্নভাবে কথা বলে থাকে, এবং 3 যেটি বলা হচ্ছে, 3 নম্বরটি হচ্ছে আমাদের এই যে আমাদের অপর পাশে যিনি রয়েছেন, অপর পাশের ব্যক্তির আগ্রহ এবং চাহিদা, ঠিক আছে। অপর পাশের ব্যক্তির আগ্রহ এবং চাহিদা। সো এই তিনটি বিষয় যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের এই যে যোগ্যতা ছিল পারদর্শিতার নির্দেশকটি, যে পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ ও চাহিদাকে বজায় রেখে, অর্থাৎ অনুযায়ী মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারা, এটি আমরা সম্পূর্ণভাবে ত্রিভুজ পাওয়ার জন্য নিশ্চিত করতে পারবো, ঠিক আছে। সো পারবো তো? কমেন্ট করে জানাও ভাইয়াকে যে এখান থেকে যদি আসে পারদর্শিতার নির্দেশকটি আমরা কি কমপ্লিট করতে পারবো, ত্রিভুজকে আমরা পেতে পারবো কিনা। চট জলদি কমেন্ট করে জানাও এবং একই সাথে তোমার বন্ধুদেরও হচ্ছে মেনশন করে দাও এবং ক্লাসটি শেয়ার করার মাধ্যমে সবার কাছে পৌঁছে দাও। এবং তোমরা যদি চাও এই ফ্রি ক্লাসটির মতো হচ্ছে প্রত্যেকটি রিভিশন ক্লাস করতে এবং একই সাথে আমাদের পোস্টার যে সংকলনটি রয়েছে সেটি পেতে, তাহলে নিচে যে কমেন্টে ফর্মের লিঙ্কটি রয়েছে সেই ফর্মে ঢুকে ফর্মটি ফিল আপ করে আমাদের পোস্টারের যে সংকলনটি রয়েছে এবং সাজেশনগুলো যেগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করে নাও, ঠিক আছে।
ওকে, সো আমরা পরে ফিরে আসি। প্রথমত আমাদের প্রথম যেই যোগ্যতাটি ছিল সেটি কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। এইবার পরেরটিতে চলে যাচ্ছি আমরা, ঠিক আছে। সো দ্বিতীয়টিতে একই রকম বলা হচ্ছে, পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারা। অর্থাৎ একই যোগ্যতা যাচাই করা হবে, কিন্তু পারদর্শিতার নির্দেশকটা আলাদা হয়ে যাবে। সেটা কি? এখন তোমাকে দেখা হবে জাস্ট যে তুমি মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারছো কিনা। অর্থাৎ এতক্ষণ তো আমরা হচ্ছে অন্যের সাথে হচ্ছে কথা বলেছি, আমাদের অন্যের আগ্রহ আর চাহিদা বজায় রাখতে হয়েছে। এখন আমাদের সেই কাজটি নাও করতে হতে পারে, সেটি আমরা দেখব পরিবেশ আর পরিস্থিতির উপর। এই যে দেখতে পাচ্ছি আমাদের সাথে ফাবিহা তাহিয়াত অর্নি লিখে ফেলেছে, অবশ্যই পারবো, অবশ্যই পারবো, এই ধরনের কনফিডেন্স চাই। তারপর নরিন লিখেছে হ্যাঁ, তাসফিয়া লিখেছে হ্যাঁ, ভেরি গুড। সো তোমাদের কনফিডেন্স দেখে আমার অনেক ভালো লাগছে যে আমার স্টুডেন্টরা হচ্ছে খুবই চমৎকার, আগামীকাল সবাই হচ্ছে ত্রিভুজ নিয়ে আসবে, ঠিক আছে। সো চলো আমরা ক্লাসে ফেরত আসি। সো আমরা যেখানে ছিলাম যে আমাদের মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারছি কিনা, এখন এই জায়গায় কয়টা বিষয় মাথায় রাখতে হবে ত্রিভুজ পাওয়ার জন্য। প্রথমত মর্যাদাপূর্ণ শারীরিক ভাষা প্রয়োগ করতে হবে। এক নাম্বার, ভাইয়ারা লিখে ফেলো এটার জন্য, যে প্রথমত মর্যাদাপূর্ণ শারীরিক ভাষা প্রয়োগ করতে হবে এবং পাশাপাশি ব্যক্তির সাথে সম্পর্কের ধরন অনুযায়ী যথাযথভাবে সম্বোধন। অর্থাৎ দুইটি বিষয় এই জায়গায় মাথায় রাখতে হবে। এক, মর্যাদাপূর্ণ শারীরিক ভাষা, অর্থাৎ আমি যদি আমার চাইতে বয়স্ক কারোর সাথে কথা বলতে যাই, সেই ক্ষেত্রে কি আমি হাত পা অনেক নাড়িয়ে হচ্ছে কথা বলবো? অবশ্যই না। সো সেই মর্যাদাগুলো বজায় রাখতে হবে, ঠিক আছে। বারবার বলছি যে শারীরিক ভাষা সেটিও হতে হবে মর্যাদাপূর্ণ, ঠিক আছে। অর্থাৎ এই যে আমি তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, আমি কি দৌড়ে দৌড়ে ক্লাস নিচ্ছি? আমি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে মর্যাদার সাথে শারীরিক ভাষা প্রয়োগের মাধ্যমে ক্লাস নিচ্ছি। সো তোমাদেরকেও ঠিক একই রকমভাবে মর্যাদাপূর্ণ শারীরিক ভাষা প্রয়োগ করতে হবে, ঠিক আছে। সো এটা লিখে নাও তোমাদের খাতায়, যে হচ্ছে যখন এই ধরনের কোনো কাজ করতে দেওয়া হবে বা ভূমিকা অভিনয় করতে দেওয়া হবে, তখন কিন্তু মর্যাদাপূর্ণ শারীরিক ভাষা প্রয়োগ করতে হবে, ঠিক আছে। দ্বিতীয়ত, ব্যক্তির সাথে সম্পর্কের ধরন অনুযায়ী যথাযথভাবে সম্বোধন করতে পারা। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে? সহজে যদি বলি, ভাইয়া ইতিমধ্যে তোমাদেরকে বলে ফেলেছে এটা কি, সেটা হচ্ছে তোমার অপর পাশে যিনি আছেন তার সাথে মর্যাদা অনুযায়ী বা সম্পর্কের ধরন অনুযায়ী, অর্থাৎ তিনি আমার বাবা মা নাকি তিনি আমার শিক্ষক নাকি হচ্ছেন তিনি একজন অপরিচিত কেউ, এই সম্পর্কটা বোঝা। এই সম্পর্ক বুঝে সেই অনুযায়ী আমাদেরকে সম্বোধন করতে হবে। অর্থাৎ আমরা আমাদের বাবা মাকে অনেক সময় তুমি করে রাখি, তাই না? প্রায় অনেকেই তুমি করে রাখি, কিন্তু অপরিচিত কাউকে কিন্তু আমরা তুমি বলে সম্বোধন করতে পারবো না, ঠিক আছে, সেটা বেয়াদবি হয়ে যাবে। সো অপরিচিত কাউকে আমরা কি করে থাকি? আপনি বলে সম্বোধন করে থাকি। সো এই যে ব্যক্তির সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্পর্ক পাল্টানোর পাশাপাশি আমাদের কি, আমাদের সম্বোধন, অর্থাৎ আমরা তাকে যেই নামে ডাকছি সেই ডাকার নামটাও হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইটাই বলা হচ্ছে যে এইটা তুমি ঠিকঠাক মতো করতে পারছো কিনা। সো এটা কিভাবে বুঝবে? অর্থাৎ এই যে যোগ্যতা, এই যোগ্যতা আসলে কিভাবে যাচাই করবে, তোমার পারদর্শিতা কিভাবে নির্দেশ করবে? দেখো পৃষ্ঠা নং 5, 7 এবং 8-এর ভূমিকা অভিনয়। সো চলো আমরা বইয়ে চলে আসি, বইয়ে আমরা চলে আসি, চলো পৃষ্ঠা নং 5-এ চলে যাই, ঠিক আছে। পৃষ্ঠা নং 5-এ চলে যাই আমরা সবাই, চলো। ওকে, সো আমরা মোটামুটি পৃষ্ঠা 5-এ চলে এসেছি। দেখো এই পৃষ্ঠা 5-এ একটা ছক দেয়া আছে। এই ছকটাতে কি বলা হয়েছে? ভাষায় মর্যাদার প্রকাশ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভাষায় মর্যাদার প্রকাশ। সো বলা হচ্ছে তুমি যেভাবে পরিবার ও পরিবারের বাইরের মানুষের সাথে যোগাযোগ করো, এইমাত্র বললাম যে পরিবারের সাথে আমরা যেভাবে যোগাযোগ করি, পরিবারের বাইরের মানুষের সাথে কিন্তু আমরা একই রকমভাবে যোগাযোগ করি না। সো পরিবার এবং পরিবারের বাইরের মানুষের সাথে যেভাবে যোগাযোগ করো সে অনুযায়ী নিচের ছকটি পূরণ করো। পূরণ করা ছকের মিল অমিল নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। যেটা আমরা বললাম যে সব সময় কিন্তু আমরা সবার সাথে একই রকম ভাবে যোগাযোগ করি না, তাই না? সো আমাদের এই যোগাযোগের ক্ষেত্রটা ধরন অনুযায়ী, অর্থাৎ তুমি যেভাবে যোগাযোগ করো তোমার সহপাঠী কিন্তু একই রকম ভাবে হয়তোবা যোগাযোগ করে না, এইটা লক্ষ্য রাখতে হবে। সো আমরা একটু দেখি, বলা হচ্ছে তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের। এটা আমরা সাধারণত কাকে বলি? আমরা আমাদের বাবা মাকে বলে থাকি,
তারপর আমরা আমাদের ছোট ভাই বোনকেও তুমি করে ডেকে থাকি। ছোট ভাই বোন, তারপর হচ্ছে সহপাঠী এবং অনেক রয়েছে। এবং এই কাজটা করার দায়িত্ব কিন্তু হচ্ছে তোমাদেরকে বাস্তব ধর্মীভাবে চিন্তা করতে হবে। আমাদের নতুন কারিকুলাম কিন্তু অনেক মজার ভাইয়া, ভয় পাওয়া, একদমই ভয় পাওয়া যাবে না। তোমাকে যখন হচ্ছে কালকে প্রশ্ন দেওয়া হবে তখন জাস্ট তুমি যেই জায়গায় বসে আছো সেই জায়গায় বসে চারপাশের ব্যাপারটা চিন্তা করবে জাস্ট, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছি একজন কমেন্ট করেছে ভাই বোন, তারপর সমবয়সী বন্ধু, তারপর মা বাবা, ভেরি গুড। সো আমরা তুমি তোমার তোমাকে তোমরা তোমাদের এগুলো সাধারণত মা বাবা, ভাই বোন বা সমবয়সী বন্ধুদের বলে থাকি। সো আমরা যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে আমরা যেই জায়গায় বসে আছি সেই পরিবেশটা চিন্তা করব। আমাকে যদি এই রকম একটা পরিবেশে দেওয়া হয় আমি তার সাথে কিভাবে কথা বলতাম। এবং এটা কিন্তু খুবই সহজ। আমরা যখন বাইরে যাই কিংবা বাসায় থাকি তখন কিন্তু ঠিক একই রকমভাবে যোগাযোগ করে থাকি। সো এইটা নিয়ে আসলে চিন্তা করা যাবে না, একদমই ভয় পাওয়া যাবে না। ভয়কে জয় করার জন্যই চলে এসেছি তোমাদের সাথে এবং আশা করি তোমাদের তোমরাও জয় করা শুরু করে দিয়েছো। তো চলো পরবর্তীতে বলা হচ্ছে আপনি, আপনার, আপনাকে, আপনারা, আপনাদের। সাধারণত আমরা কাদেরকে আপনি বলে ডেকে থাকি? আমাদের শিক্ষকদের, তাই না? শিক্ষকদের, তারপর অপরিচিত ব্যক্তিদের, তাই না? একটু আগেই বলেছি অপরিচিত ব্যক্তিদের। সো এই ব্যাপারগুলো খেয়াল রেখে আমাদেরকে ছকগুলো পূরণ করতে হবে, ঠিক আছে? সো এই একই রকম ভাবে তোমরা এই যে তুই, তোর, তোকে, তোরা, তোদের, কাদেরকে বলে থাকি আমরা? আমাদের আদরের ছোট ভাই বোনদের। একই রকম ভাবে সে, তার, তাকে, তারা, তাদের, এগুলো আমরা কাদের বলে থাকি সেগুলো কিন্তু তোমাদের বসে বের করে ফেলতে হবে, ঠিক আছে? সো একই সাথে আবারও জানিয়ে দিচ্ছি, তোমরা যদি এই একই রকম ভাবে ফ্রি ক্লাসগুলো করতে চাও এবং সাজেশন পেতে চাও এবং একই সাথে কালকে যেহেতু পোস্টার প্রেজেন্টেশন আছে পোস্টারের সংকলনগুলো পেতে চাও, তাহলে নিচে কমেন্টে দেওয়া যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি যদি ফিল আপ করে ফেলো তাহলে তোমাদের কাছে কিন্তু চলে যাবে পোস্টারের সংকলন এবং সাজেশনগুলো, ঠিক আছে? সো চলো আমরা আমাদের পরবর্তী যেই কাজটি ছিল সেটিতে চলে যাই। দেখো পরবর্তী আরেকটি কাজ ছিল হচ্ছে পৃষ্ঠা 7-এর ছক। সো চলো দেখি পৃষ্ঠা 7-এ কি আছে। পৃষ্ঠা 7-এ কি আছে চলো দেখি। পৃষ্ঠা 7-এ আমাদের কি আছে সেটা একটু দেখে ফেলি চট জলদি, ঠিক আছে? এই যে দেখো পৃষ্ঠা 7-এ বলা হচ্ছে আমাদের সর্বনাম ও ক্রিয়া দিয়ে বাক্য তৈরি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা আমাদের এখন বাক্য তৈরি করব, রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করতে হবে, ঠিক আছে? রিয়েল লাইফে এখন আমাদের এক্সপিরিয়েন্স করতে হবে। সেটা কিভাবে করব চলো দেখি। প্রথমত বলা হচ্ছে তুমি, তোমরা। এখন তুমি দিয়ে যে কোনো একটা বাক্য তোমরা তৈরি করো। এটা কি খুব কঠিন কিছু? একদমই কঠিন কিছু না, খুবই সহজ একটা প্রশ্ন। সেটা হচ্ছে তুমি দিয়ে যে কোনো বাক্য যদি আমি বলি তুমি খেলা করছো, বলতো ক্রিয়া কোনটা এখানে? ক্রিয়া হচ্ছে করছো, তাই না? খেলা করছো হচ্ছে ক্রিয়া। সো এটার ক্রিয়াটা কি হবে? ক্রিয়াটা হচ্ছে করা, অর্থাৎ ক্রিয়াটা হচ্ছে এটার করা। সো এই যে তুমি বা কি বলা হচ্ছে তোমরা, একই রকম ভাবে তোমাদের কাজ হচ্ছে বাক্যগুলো তৈরি করা। এবং বাক্য তৈরি করা হচ্ছে খুবই সোজা। আমি তোমাদের টেকনিকটা দেখিয়ে দিচ্ছি জাস্ট। সেটা কি? সেটা হচ্ছে তোমার জায়গায় যদি এখানে আপনি থাকতো, এই জায়গায় যদি আপনি থাকতো তাহলে কি বলতাম আমরা? আমরা বলতাম আপনি খেলা, এই জায়গায় কি করছো বলতাম, আর কিন্তু করছো বলতাম না, আমরা বলতাম করছেন। সো এই ক্রিয়াগুলো খেয়াল রাখতে হবে জাস্ট, ঠিক আছে? আমরা যদি আপনি ব্যবহার করি তাহলে তুমি সম্বোধনের সাথে যেই ক্রিয়া ব্যবহার করি সেগুলো ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ আগামীকাল যে বাংলা তোমাদের মূল্যায়ন রয়েছে সেই মূল্যায়নের জন্য আমরা রিভিশন ক্লাস করছি, ঠিক আছে? ফাইনাল রিভিশন ক্লাস করছি আমরা, আমাদের হাফ ইয়ারলি ফাইনাল রিভিশন ক্লাস করছি। সো এই যেখানে আমরা ছিলাম যে আসলে সর্বনাম এবং ক্রিয়ার মধ্যে সম্পর্ক করতে পারতে হবে, ঠিক আছে? সর্বনাম এবং ক্রিয়ার মধ্যে সম্পর্ক করতে হবে, ওকে? সো আমাদের খেয়াল রাখতে হবে সর্বনামটা এবং ক্রিয়াটা আমরা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারছি কিনা। সো এটা একটু নোট করে নাও যে সর্বনাম এবং ক্রিয়াটা আমরা ঠিকঠাক মতো নোট করতে পারছি কিনা। আবার অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সব কি মুখস্থ করে যাব? একদমই মুখস্থ করব না, আমরা একদমই মুখস্থ করব না। আমাদের
এই যে শিক্ষা ব্যবস্থা নতুন কারিকুলাম সেটা কি, সেটা হচ্ছে আমাদের সবকিছু হচ্ছে বাস্তব নির্ভর। সো তুমি যখন বাস্তবে যোগাযোগ করো তখন কিভাবে যোগাযোগ করো, এগুলো কি মুখস্থ করে যোগাযোগ করো? এগুলো কিন্তু আমরা মুখস্থ করে যোগাযোগ করি না, আমরা যোগাযোগ করি হচ্ছে আমাদের অভিজ্ঞতা থেকে। সো সেই অভিজ্ঞতাকেই হচ্ছে তোমার কালকে তোমার মূল্যায়নে কাজে লাগাতে হবে, ঠিক আছে? এবং এইটা অবশ্যই এবং অবশ্যই খুবই সহজ, ঠিক আছে? সো বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। সো আমরা দেখে ফেললাম 7 নম্বর পৃষ্ঠার ছকটাও। এইবার চলে যাচ্ছে 8 নম্বর পৃষ্ঠায়। 8 নম্বর পৃষ্ঠার যে কাজ ছিল ভূমিকা বিনয়, সেটা কিন্তু অলরেডি বলে ফেলেছি, ঠিক আছে? 8 নম্বর পৃষ্ঠায় যে ভূমিকার অভিনয়ের কথা বলা হচ্ছিল, দেখো এই যে 8 নম্বর পৃষ্ঠা, এইটার যে ভূমিকা বিনয় ছিল, অর্থাৎ তোমাকে একটা পরিস্থিতি দেওয়া হবে, সেই পরিস্থিতি অনুযায়ী তোমাকে অভিনয় করতে হবে। এবং অভিনয় করার জন্য তোমাকে কয়টি বিষয় মাথায় রাখতে হবে ভাইয়া বলো তো? যারা ক্লাসটা করেছো ঠিকঠাক মতো তারা বলে ফেলো দেখি, কয়টি বিষয় মাথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে হচ্ছে 3টি বিষয়। 1, মর্যাদা ঠিকঠাক মতো দিচ্ছি কিনা। 2 হচ্ছে পরিবেশ এবং পরিস্থিতি, কোন পরিবেশের কথা বলা হচ্ছে, আমার এখানে কি আগুন লেগেছে, নাকি হচ্ছে বাজারে আমি হচ্ছে সবজি কিনতে গিয়েছি, নাকি হচ্ছে আমি আমার বাবা মার সাথে কথা বলছি, সেই পরিবেশটা মাথায় রাখতে হবে। এবং তৃতীয়ত, অপর পাশে যার সাথে আমি কথা বলছি তার আগ্রহ এবং চাহিদা আমি বুঝতে পারছি কিনা। অর্থাৎ সে যদি আমার সাথে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে চায়, আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলি, তাহলে কিন্তু তার আগ্রহ এবং চাহিদার সাথে আমি মিল রাখতে পারছি না। সো এই 3টি বিষয় মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই 3টি বিষয় মাথায় রাখতে হবে। এই যে লিপি সরকার লিখে ফেলেছে 3টি, জিয়াউদ্দিন লিখেছে 3টি, সেলিম খান জানিয়ে দিয়েছে 3টি বিষয় মাথায় রাখতে হবে। ভেরি গুড। সো তোমরা সবাই জেনে গিয়েছো যে আমাদের এই যে প্রথম অধ্যায়টা রয়েছে, এই প্রথম অধ্যায়ে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো প্রথম অধ্যায় আমাদের কমপ্লিট, প্রথম অধ্যায় আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড চ্যাপ্টারে, দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে? সো দ্বিতীয় অধ্যায় যেটা বলা হচ্ছে আমাদের প্রমিত ভাষা শিখি, এখানে যোগ্যতা কি? এখানে যোগ্যতা হচ্ছে নতুন এবং পরিবর্তিত পরিবেশে প্রমিত বাংলা ভাষায় কথা বলতে পারছি কিনা। দেখো আমরা এতক্ষণ বিভিন্ন পরিবেশে কথা বলা শিখে গিয়েছি, এখন আমাদের কাজ হচ্ছে প্রমিত ভাষায় আমি কথা বলতে পারছি কিনা। এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব, চলো দেখি। প্রথমে আমাদেরকে বলা হচ্ছে যে পারদর্শিতার নির্দেশক হচ্ছে প্রমিত ভাষায় কথা বলতে পারছে কিনা। অর্থাৎ এই জায়গায় তোমাকে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলা জানতে হবে, ঠিক আছে? সহজ ব্যাপার হচ্ছে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলা জানতে হবে। সেটা কিভাবে দেখো, চতুর্ভুজ পাবে হচ্ছে তুমি শ্রেণী কার্যক্রম চলাকালে প্রমিত বাংলা ভাষায় বলার চেষ্টা করলে। অর্থাৎ তুমি যদি জাস্ট চেষ্টা করো, তোমাকে যেটা বলা হচ্ছে যে তোমাকে সম্পূর্ণ না পারতে হবে এমনটা না, তুমি যদি জাস্ট চেষ্টা করো তাহলেই চতুর্ভুজ পেয়ে যাবে। কিন্তু ত্রিভুজ পেতে হলে কিন্তু আমাদেরকে কোনো বিষয়ের উপর প্রমিত বাংলা ভাষায় অবশ্যই এবং অবশ্যই কথা বলতে পারতে হবে, ঠিক আছে? প্রমিত বাংলা ভাষায় আমাদের কথা বলতে পারতে হবে, ঠিক আছে? সো এখানে কোন কোন জায়গাগুলো থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে দেখো, পৃষ্ঠা 9, 10, 12, 13, 19-এর ছক। সো চলো আমরা বইয়ে চলে যাই, শুরুতেই পৃষ্ঠা 9, 10-এ চলে যাই এবং একই সাথে 9-এর কথোপকথন, উপস্থাপনা ও আলোচনা কথা বলা হচ্ছে। সো চলো আমরা চলে যাই পৃষ্ঠা 9, 10-এ। পৃষ্ঠা 9, 10-এ বলা হচ্ছে আমাদেরকে, দেখো এই যে প্রমিত ভাষা, প্রমিত ভাষায় কথোপকথনের কথা বলা হচ্ছে। দেখো এই যে কথোপকথন, সাধারণত আমরা যখন খেলতে যাই তখন তর্ক করি, কিংবা পড়াশোনা নিয়ে আমরা যখন মা বাবার সাথে কথা বলি, কিংবা আমরা যখন সবজি কিনতে গিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে দরাদরি করি, দর কষাকষি করি, তখন সাধারণত কি করি? আমরা কি শুদ্ধ বাংলা ভাষায় প্রমিত ভাষায় কথা বলি? আমরা কিন্তু সাধারণত আঞ্চলিক ভাষায় কথা বলে থাকি, তাই না? সাধারণত আঞ্চলিক ভাষায় কথা বলে থাকি। কিন্তু আমরা যখন রেডিও টেলিভিশনে কোনো খবর পড়ি, কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন হয় যখন, তখন তাদের কথা শুনি, কিংবা পাঠ্য বইয়ে যেই ভাষাগুলো রয়েছে যেগুলো এখন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, সেইগুলো কোন ভাষায় বলো তো? সেইগুলো হচ্ছে আমাদের প্রমিত ভাষায়। অর্থাৎ আমরা কোন পরিবেশে কিভাবে কথা বলি সেটা জানানো হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে আমরা আসলে কিভাবে যাচাই করব? আমরা যাচাই করব হচ্ছে এই যে পরিবেশগুলো রয়েছে, এই পরিবেশগুলোতে তোমরা ঠিকঠাক মতো প্রমিত ভাষায় কথা বলতে পারছো কিনা। অর্থাৎ তুমি যদি ক্রেতা বিক্রেতার মধ্যে দরাদরি করো, অর্থাৎ একজন ক্রেতা আরেকজন বিক্রেতা তারা যদি কথা বলে, সেই ক্ষেত্রেও তুমি প্রমিত ভাষায় কথা বলতে পারছো কিনা, এইটাই হচ্ছে তোমার টাস্ক, ঠিক আছে? সো
প্রমিত ভাষায় আমাকে কথা বলা জানতে হবে। এখন প্রমিত ভাষায় কথা বলার ওয়েগুলো কি সেইগুলো নিয়ে আলোচনা করি চলো। সো আমরা যদি একটু নিচের দিকে চলে আসি ছকটায়, সেটা আমরা দেখতে পাবো। দেখো এই যে দেখো বলা হচ্ছে আমরা বিভিন্ন বাম কলামে আঞ্চলিক শব্দ দেওয়া আছে, কি আঞ্চলিক শব্দ, এবং ডান কলামে তোমাদের প্রমিত শব্দ দেয়া আছে। ডান কলামে কি দেয়া আছে? প্রমিত শব্দ, ঠিক আছে। সো তোমার কাজ হচ্ছে আজকে যে হচ্ছে তুমি যখন মা বাবার সাথে কথা বলো কিংবা বাসায় বসে বা বাসার বাইরে যাদের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলো তাদের সাথে কিভাবে কথা বলো, কোন শব্দগুলোতে কথা বলো সেগুলো নোট করে ফেলা, ঠিক আছে। এইটা করলেই তুমি আরো সহজ হয়ে যাবে প্রমিত ভাষায় কথা বলা, ঠিক আছে। কিভাবে দেখো তো, দেখো আমরা যদি বলি দেখা, এইটা অনেক আঞ্চলিক ভাষায় আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আসলে কি, আসলে হচ্ছে দেখা। আবার আমরা যদি বলি করতাছেন, সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। কিন্তু আমরা যদি বলি করছেন, সেটি কিন্তু আমাদের প্রমিত ভাষা। সো তোমাদের টাস্ক হচ্ছে ভাইয়া কিন্তু বলে দিচ্ছি কি কি করতে হবে। এই যে রিভিশন ক্লাসটা, এই রিভিশন ক্লাসে কিন্তু সব বলে দিচ্ছি, ঠিক আছে, সব বলে দিচ্ছি। সো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা তোমাদের প্রতিদিন যেই ধরনের আঞ্চলিক ভাষাগুলো কথা বলো, এই যে একজন রাজদীপ বলে ফেলেছে যে কথাকে সে হতা বলে, সো এই কাজগুলো করা যাবে না, ঠিক আছে। এইটার জন্য এই ছকটা দেওয়া হয়েছে। এই ছকটাতে আমরা সবাই যেই আঞ্চলিক ভাষায় কথা বলি সেইগুলো পূরণ করে ফেলবো, ঠিক আছে। আঞ্চলিক ভাষাগুলো পূরণ করে ফেলবো এবং একই সাথে সেই আঞ্চলিক ভাষার প্রমিত ভাষাটা কি হবে, প্রমিত ভাষাটা কি হবে সেইটাও কিন্তু আমরা লিখে ফেলবো, ঠিক আছে। এবং লেখার সাথে সাথে একই সাথে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে সেগুলো চর্চা করতে হবে। সো লেখার পাশাপাশি নোট করার পর আমরা সেগুলো কথা বলে প্র্যাকটিস করে যাব, ঠিক আছে। তাহলেই কিন্তু আমাদের স্পষ্টভাবে প্রমিত ভাষায় কথা বলতে পারবো। এই জায়গায় একটা ছক দেওয়া আছে, তোমাদের কাজ হচ্ছে ঠিকঠাক মতো বলতে পারছো কিনা এটা একটু যাচাই করে নেওয়া, ঠিক আছে। যেমন কই খই, কোল খোল, গোড়া ঘোড়া, গড়ি ঘড়ি। সো প্রথমটার উচ্চারণ হচ্ছে আমাদের কি একটু আস্তে এবং পরেরটার উচ্চারণ হচ্ছে দীর্ঘ শ্বাস নিয়ে, অর্থাৎ জোর দেওয়া হচ্ছে পরের বর্ণটা ধ্বনি উচ্চারণ করার ক্ষেত্রে। সো এইটা মাথায় রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব। কাজ হচ্ছে কি বসে বসে নিজেরাই প্র্যাকটিস করব বলতে পারছি কিনা, ঠিক আছে। সো তোমাদের এখানে লিখে দিচ্ছি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। সো আমরা আমাদের পৃষ্ঠা 9-10 কাজটি করে ফেলেছি। এইবার চলে যায় আমাদের পরের যে কাজটি ছিল। দেখো পরেও কিন্তু ঠিক একই কাজটা দেওয়া হয়েছে। দেখো পৃষ্ঠা নম্বর 12-তে একই কাজ দেওয়া হয়েছে, আঞ্চলিক শব্দ এবং প্রমিত শব্দ। সো তোমাদের কাজ হচ্ছে এইটা করে ফেলা, ঠিক আছে। এটা করে ফেলা হচ্ছে তোমাদের দায়িত্ব। এরপর অর্থাৎ তো এই চ্যাপ্টার থেকে যদি তোমরা ভালো করতে চাও, ত্রিভুজ নিয়ে আসতে চাও, তাহলে অবশ্যই কি করতে হবে, আমাদের এই যে ছকগুলো রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেগুলো ঠিকঠাক মতো করতে জানতে হবে। এবার চলো এইবার দেখাই আমরা কিভাবে করব। প্রমিত ভাষার চর্চা করি। দেখো শুরুর পরিস্থিতি, যেই 3টি পরিস্থিতি এখানে দেওয়া আছে সেখানে আমরা আঞ্চলিক ভাষায় কথা বলতাম। এখন আমাদের কাজ হচ্ছে এই 3টি পরিস্থিতিতেই আমাদের প্রমিত ভাষায় কথা বলা। অর্থাৎ আমরা যদি খেলার ক্ষেত্রে ঝগড়া করি সেই ক্ষেত্রেও যেন, অর্থাৎ তর্ক করি, ঝগড়া তো না অ্যাকচুয়ালি তর্ক করি, তখন সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে কি করতে হবে, প্রমিত ভাষায় বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে। সো এইটার টাস্কটা হচ্ছে তোমাদের বাসায় আজকে তোমাদের মা বাবা কিংবা ভাই বোনের সাথে এই টাস্কটা কমপ্লিট করে ফেলবা, যেন কালকে যখন মূল্যায়নে যাবে তখন এই ধরনের ভূমিকা অভিনয় যদি করতে দেওয়া হয় সেই ক্ষেত্রে যেন তোমরা স্পষ্টভাবে করতে পারো, ঠিক আছে। ওকে, সো আমরা আমাদের পরের অংশে চলে যাচ্ছি। পরে যেই ছকটি দেওয়া আছে দেখো, আমরা যদি একটু নিচে চলে আসি, দেখো বলা হচ্ছিল এই জায়গায় তোমাদের কাছে কিন্তু বই আছে, সবাই মিলে বইয়ের পৃষ্ঠাগুলোতে চলে যাব, ঠিক আছে। সবাই মিলে বইয়ের পৃষ্ঠাতে চলে যাব। দেখো আমাদের পরবর্তীতে বলা হয়েছিল পৃষ্ঠা 9-10 কথোপকথন, 12-13 ছক দেখে ফেললাম। এখন 19-এর ছক এবং 19-এর উপস্থিত বক্তৃতা। সো 19-এর ছকে চলে যাই আমরা, পৃষ্ঠা নম্বর 19-এ চলে যাই আমরা, পৃষ্ঠা নম্বর 19-এ চলে যাই। সো আমরা চলে এসেছি পৃষ্ঠা নম্বর 19-এ। দেখো শব্দের উচ্চারণ,
প্রমিত ভাষা যদি ঠিকঠাক মতো কথা বলতে চাও, প্রমিত ভাষায় যদি কথা বলতে চাও, তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই শব্দের উচ্চারণ ঠিক মতো করতে হবে। সো ভাষায় কাজ হচ্ছে এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর প্রমিত উচ্চারণ পাশে দেয়া আছে। এইগুলো অবশ্যই এবং অবশ্যই কালকে মূল্যায়ন উৎসবে যাওয়ার আগে, মূল্যায়নে বসার আগে তোমাদেরকে এই উচ্চারণগুলো নিজেরা প্র্যাকটিস করে ফেলবে, ঠিক আছে? যেমন অত্যাচারী, দেখো কিভাবে উচ্চারণ করতে হবে সেইগুলোও লেখা আছে। অত্যাচারী, অন্ধকার, অসুখ, অসুখী, আত্মীয়, একলা। সো এইভাবে হচ্ছে তোমাদের প্রত্যেকটি শব্দ পাশে উচ্চারণ দেওয়া আছে। সো সেই উচ্চারণগুলো দেখে দেখে নিজেরা প্র্যাকটিস করে ফেলবে এবং যেই জায়গাগুলোতে তোমরা আটকে যাবে সেই কাজ হচ্ছে সেই জায়গাগুলোতেই বারবার প্র্যাকটিস করা, ঠিক আছে? সেই কাজগুলোতেই বারবার প্র্যাকটিস করা। সো আমরা দেখে ফেললাম 19 পৃষ্ঠার যেই ছকটা। এবার নিচের দিকে চলে আসি, যেটা তোমাদের সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা কি? উপস্থিত বক্তৃতায় প্রমিত ভাষার চর্চা। প্রত্যেকে একটি করে বিষয় লিখে নিয়ে শিক্ষকের কাছে জমা দাও এবং সেটার উপর 1 মিনিটে কথা বলতে হবে প্রমিত ভাষায়। তার মানে হচ্ছে তোমাদের মূল কাজটা কিন্তু কি? মূল কাজটা হচ্ছে এই যে দেওয়া আছে এখানে, যে উপস্থিত বক্তৃতা দিতে পারছো কিনা। অর্থাৎ তুমি যে কোনো একটি বিষয় সিলেক্ট করবে আজকে, ঠিক আছে? আজকে কিন্তু আমাদের রিভিশন ক্লাস, এখানে তোমাদেরকে সব বলে দিচ্ছি কি কি করতে হবে। এবং এই রিভিশন ক্লাসে তোমাদের যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটা তোমরা যদি পেতে চাও এবং পোস্টারে যে সংকলনগুলো রয়েছে সেই পোস্টার সংকলনগুলো পেয়ে যেতে চাও, তাহলে নিচের যে ফর্মটা দেওয়া আছে সেই ফর্মটা চটজলদি ফিল আপ করে ফেলাও, ঠিক আছে? সো আমরা যেখানে ছিলাম যে একটি বিষয় নিয়ে সেটিতে 1 মিনিট কথা বলতে হবে, ঠিক আছে? সো সেই কথাগুলো কিন্তু অবশ্যই এবং অবশ্যই প্রমিত ভাষায় হতে হবে। তাহমিদা বলছে ভাইয়া কবিতা কি আসবে? কবিতা তোমাকে লিখতে দিবে না, ঠিক আছে? তোমাকে কিন্তু কবিতা লিখতে দিবে না। সো তোমাকে যেটা করতে দিবে, এই যে কবিতা থেকে শুদ্ধভাবে উচ্চারণ শিখতে পারছো কিনা, কবিতা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারছো কিনা, সেই ব্যাপারগুলো তোমাকে নিশ্চিত করতে হবে, ঠিক আছে? সেগুলো তোমাকে নিশ্চিত করতে হবে, ঠিক আছে? সো আমরা কি পারবো? সেকেন্ড চ্যাপ্টার আমাদের কমপ্লিট। সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের প্রমিত ভাষায় কথা বলা পারতে হবে, কথা বলা জানতে হবে, ঠিক আছে? সো এইটার জন্য আমাদেরকে অবশ্যই এবং অবশ্যই বাসায় আজকে প্র্যাকটিস করতে হবে ঠিকঠাক মতো কথা বলার। ওকে, ঠিক আছে। দেখতে পাচ্ছি আমাদের কাছে শাইমা নাসরিন আছে, তারপর আছে আমাদের সাথে যুক্ত হয়েছে শাহরিয়া আলম। তোমরা তোমাদের আগেই বলেছি যে হচ্ছে বন্ধুদেরও মেনশন করে দাও যেন ত্রিভুজ পাওয়ার মিশনে কেউ পিছিয়ে না পড়ে। ওকে, মানহা লিখে ফেলেছে, সে কিন্তু প্রমিত ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলতে পারে। ভেরি গুড মানহা। আগামীকালের যেই মূল্যায়ন উৎসব রয়েছে সেটাতে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সো আমরা সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, এবার আমরা চলে আসছি থার্ড চ্যাপ্টারে। বলা হচ্ছে শব্দের শ্রেণী ও অর্থ বৈচিত্র্যকে বিবেচনা নিয়ে ভাব ও জ্যোতি অনুযায়ী বিভিন্ন অর্থ বৈচিত্র্যমূলক বাক্য তৈরি করতে পারছে কিনা। অর্থাৎ আমাদের সহজ ভাষায় যদি বলি সেটা হচ্ছে যে শব্দের যে শ্রেণী বিভাগটা রয়েছে সেই শ্রেণী বিভাগটা ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? কোনটা বিশেষ্য, কোনটা সর্বনাম, কোনটা বিশেষণ, কোনটা আবেগ, কোনটা হচ্ছে যোজক, এই সবগুলো ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? সবগুলো ভালো মতো পড়তে হবে। এবং এই যে অর্থ বৈচিত্র্য কি? একটা শব্দের বিভিন্ন অর্থ থাকতে পারে, যেটা আমরা দেখব একটু পরে দেখব। সো সেই অর্থ বৈচিত্র্য তুমি বিবেচনায় নিতে পারছো কিনা, এবং বিবেচনায় নিলেই হবে না, সেই অনুযায়ী ভাব এবং জ্যোতি চিহ্নের ব্যবহার করতে পারছো কিনা। অর্থাৎ দাড়ি, কমা থেকে শুরু করে সেমিকোলন সবগুলো ঠিকঠাক মতো বসাতে পারছো কিনা, ঠিক আছে? ঠিকঠাক মতো বসাতে পারছো কিনা। সো এই জায়গায় বলা হচ্ছে আমাদের পারদর্শিতার নির্দেশক হচ্ছে লেখায় শব্দের শ্রেণী বিবেচনায় নিতে পারছি কিনা। অর্থাৎ আমি শব্দগুলো ডিসাইড করতে পারছি কিনা যে কোনটা বিশেষ্য, কোনটা সর্বনাম, আমি তোমাদের বলে ফেলেছি। সো আমাদের ত্রিভুজ পেতে কি করতে হবে? ত্রিভুজ পেতে আমাদের যে কাজটা করতে হবে, এখানে বাক্য তৈরি করতে হবে 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে এই বাক্য তৈরি করার সময় শব্দের যে শ্রেণী রয়েছে সেগুলো বিবেচনায় নিতে পারছি কিনা। অর্থাৎ আমাকে বাক্য তৈরি করা জানতে হবে। সেই যে বাক্য তৈরি করছি, বাক্য তৈরি করার সময় আমি শব্দের যে শ্রেণী বিভাগ রয়েছে সেই শ্রেণী বিভাগটা আমি বিবেচনায় নিতে পারছি কিনা। অর্থাৎ যদি বলা হয় তুমি একটি বাক্য বা অনুচ্ছেদ রচনা করো, সেখান থেকে বিশেষ্য শব্দগুলো চিহ্নিত করো, তাহলে তুমি বিশেষ্য শব্দগুলো বের করতে পারছো কিনা এইটা নিশ্চিত করতে হবে, ঠিক আছে? এইটা নিশ্চিত করতে হবে। আচ্ছা, একজন বলছো যে আসলে জান্নাতুল মাওয়া মানহা বলছো স্যার সুখী মানুষ কি আসবে?
কোনো কিছু কিন্তু ডিরেক্টলি আসবে না যে হচ্ছে সুখী মানুষ গল্পটা লিখো, কিন্তু তোমাদের কাজ কি, আগে বলেছি বাস্তব নির্ভর সবকিছু। সো সুখী মানুষ থেকে তুমি শব্দের যে শ্রেণী বিভাগ সেগুলো কি, সেগুলো বের করা হয়তো বা শিখে গিয়েছো। সো সেইখান থেকে বা হচ্ছে তুমি কিভাবে কথা বলতে হয় প্রমিত ভাষায় সেইগুলো শিখেছো। সো সেই জায়গা থেকে কি করতে হবে, সেই জায়গা থেকে আমাকে বের করা জানতে হবে যে আমরা যখন রিয়েল লাইফে বাক্য বা অনুচ্ছেদ লিখছি সেখান থেকে আমরা বিশেষ্য বিশেষণ সর্বনাম বের করতে পারছি কিনা, ঠিক আছে, বিশেষ্য বিশেষণ সর্বনাম বের করতে পারছি কিনা। সো চলো দেখি। আমাদের এইখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, আগেই বলেছি যে বাক্য তৈরি করা পারতে হবে, দ্বিতীয়ত হচ্ছে সেখান থেকে কোনটা বিশেষ্য কোনটা সর্বনাম কোনটা আমাদের বিশেষণ এগুলো শব্দের শ্রেণী বিভাগ বের করতে পারছে কিনা। সো এটার জন্য আমাদের পৃষ্ঠা 7-এর ছক, 21-22-এর কাজ এবং 23 থেকে 38-এর সবগুলো কাজ জানতে হবে। সো চলো আমরা চলে যাই আমাদের পাঠ্যপুস্তকে, পৃষ্ঠা 7-এ চলে যাব আমরা, ঠিক আছে, আমরা পৃষ্ঠা 7-এ চলে যাব। সো চলো পৃষ্ঠা 7-এ চলে যাই। পৃষ্ঠা 7 কিন্তু একদম শুরুতে ছিল, তাই না, একদম শুরুতে ছিল পৃষ্ঠা 7। সো আমরা যদি পৃষ্ঠা 7-এর দিকে তাকাই একটু, দেখো এই যে এই ছকটা কিন্তু এখানে কাজে লাগবে। কিভাবে, আমি সর্বনাম চিনতে পারছি কিনা এবং ক্রিয়া চিনতে পারছি কিনা। সো এটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, আমরা সর্বনাম ক্রিয়া এগুলো চিনতে পারছি কিনা। এবার আমরা 21-এ চলে যাই, পৃষ্ঠা নম্বর 21-এ, ঠিক আছে, পৃষ্ঠা নম্বর 21 যদি চলে যাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো, দেখো বিশেষ্য। তোমাদের জন্য সহজে আমি একটা রিক্যাপ করে দেই, রিভিশন দিয়ে দেই যে যে কোনো কিছু নাম, বাক্যে যে কোনো কিছু নাম যদি বোঝায় সেটা হয়ে যাবে আমাদের বিশেষ্য, ঠিক আছে, সেটা হয়ে যাবে আমাদের বিশেষ্য। সো তোমার যদি বাক্য গঠন করো, যখন বাক্য গঠন করবে তখন যেই শব্দগুলো থাকবে যেটা দিয়ে আমাদের কি বাক্যে বোঝাবে হচ্ছে কোনো কিছুর নাম, তখন সেটা কি হবে, তখন সেটা হবে হচ্ছে আমাদের বিশেষ্য। এখন এটার মধ্যে বলা হচ্ছে, এখান থেকে কি আসতে পারে চলো দেখি, বলা হচ্ছে চিঠিবিলি ছড়া এবং সুখী মানুষ নাটক থেকে বিশেষ্য শব্দ চিনি। দেখো এই যে আমার যে বইটা রয়েছে এখানেও কিন্তু আমি সেম কাজই করেছি, তোমাদের মতো বই খুলে নিয়ে বসে আছি। সো তোমাদের কাজ হচ্ছে ঠিক একই রকমভাবে বইটা বের করে এই যে ছকগুলো রয়েছে এগুলো পূরণ করা, অর্থাৎ একটা প্র্যাকটিস করা যে তুমি বের করতে পারছো কিনা। এবং এই জায়গায় যদি আমরা উদাহরণ দিই, আমরা চিঠিবিলিতে কি দেখেছিলাম, চিঠিবিলিতে ছাতা দেখেছি, তারপর ব্যাংক দেখেছি, অর্থাৎ যে কোনো কিছুর নাম। সো এই ধরনের নামগুলো হচ্ছে আমাদের বিশেষ্য। এবং পরের পৃষ্ঠায় যদি আমরা চলে যাই, চলো পরের পৃষ্ঠায় দেখি এইটার কাজটা আসলে কি। এটার কাজটা আসলে হচ্ছে অনুচ্ছেদ লিখে বিশেষ্য খুঁজি, অর্থাৎ আমরা এখন বাক্য গঠন করতে পারছি কিনা, ঠিক আছে, আমরা এখন বাক্য গঠন করতে পারছি কিনা। আমাদেরকে বলা হচ্ছে এতক্ষণ চিঠিবিলি আর হচ্ছে সুখী মানুষ থেকে আমরা শব্দ বের করা শিখে ফেলেছি, কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে একটা অনুচ্ছেদ রচনা করতে হবে এবং অনুচ্ছেদ রচনা করলেই কিন্তু হবে না, সেখান থেকে আমাদেরকে বিশেষ্য শব্দ বের করা জানতে হবে। তার মানে আমার প্র্যাকটিসের জায়গা কি, প্র্যাকটিসের জায়গা হচ্ছে এগুলোই, ঠিক আছে। সো বিশেষ্য হচ্ছে যে কোনো কিছুর নাম, অর্থাৎ আমি একটা অনুচ্ছেদ লিখবো কোনো একটা টপিক নিয়ে, সেটার উপর যেই নামগুলো থাকবে সেই নামগুলোই হচ্ছে আমাদের বিশেষ্য, সেগুলো চিহ্নিত করতে হবে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এখানে প্রত্যেকটা কাজ দেখো, এর পরবর্তীতে আছে আমাদের যেই ছকগুলো রয়েছে, দেখো বলা হচ্ছে উপরের নমুনা থেকে বিশেষ্যের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দ খোঁজো। বিশেষ্যের পরিবর্তে কি ব্যবহার করা হয় বলো তো, বিশেষ্যের পরিবর্তে কি ব্যবহার করা হয়, বিশেষের পরিবর্তে ব্যবহার করা হয় হচ্ছে আমাদের সর্বনাম, অর্থাৎ বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। সো আমাদেরকে সর্বনাম কোনটা সেইটাও জানতে হবে। এবং ঠিক একই রকম ভাবে আমরা যদি নিচে চলে যাই, নিচে দেখতে পাবো কি, দেখো তো এই যে পাঠ্য বইয়ের আমরা যদি দেখি, পাঠ্য বই এই যে আমার সাথেও যে বইটা আছে সেই বইয়ের আমাদের 24 পৃষ্ঠায় এটা তোমরা পাবে। এই 24 পৃষ্ঠায় দেখো বিভিন্ন চিঠিবিলিতেও অনেকগুলো সর্বনাম ছিল, যেমন হচ্ছে আমাদের ছিল হচ্ছে সে ছিল, তারপর হচ্ছে তার ছিল।
সো এই শব্দগুলো কিন্তু বিশেষ্যের পরিবর্তে বসেছে। কিসের পরিবর্তে? বিশেষ্যের পরিবর্তে বসেছে। সো আমাদেরকে সর্বনাম চিনতে হবে। সো তোমাদের জন্য এই জায়গায় টিপস হচ্ছে, এই যে শব্দের শ্রেণী বিভাগটা রয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, যোজক, আবেগ, যত কিছু রয়েছে, ক্রিয়া বিশেষণ, সবগুলো ভালো মতো পড়ে ফেলা। ঠিক আছে, সবগুলো ভালো মতো পড়ে ফেলা। সো এই জায়গায় আমরা সর্বনাম দেখে ফেললাম। ঠিক একই রকম ভাবে আমাদের কাজ হচ্ছে সর্বনাম একটা অনুচ্ছেদ রচনা করতে হবে। দেখো, অনুচ্ছেদ রচনা করতে হবে আবারও, অর্থাৎ আমাদের বাক্য তৈরি করা জানতে হবে। কোনো একটা নির্দিষ্ট বিষয়ে আমাদেরকে বাক্য তৈরি করা জানতে হবে এবং সেটার উপর অনুচ্ছেদ লিখতে পারতে হবে, এবং সেই জায়গায় কোনটা বিশেষ্য কোনটা সর্বনাম সেগুলো কিন্তু বের করতে পারতে হবে। ঠিক আছে, সো সর্বনাম দেখে ফেললাম। এর পরবর্তীতে আমাদের আছে হচ্ছে, দেখতে পাচ্ছি, বিশেষণ, তাই না? সো এর পরবর্তীতে আমাদের আছে হচ্ছে বিশেষণ। এখন দেখো কি বলা হচ্ছে, বিশেষণের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, যে শব্দ দিয়ে বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায়, অর্থাৎ আমরা বিশেষ্য সর্বনাম দুটিই চিনে ফেলেছি। এখন এইটার দোষ, গুণ, অবস্থা যদি বোঝায় সেইটা হয়ে যাবে আমাদের বিশেষণ। ঠিক আছে, সেগুলো কিরকম হতে পারে চলো দেখি। সেগুলো বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, যেমন আমরা যদি চিঠিবিলির দিকে তাকাই, চিঠিবিলিতে আমাদের অনেকগুলো বিশেষণ ছিল, তাই না? চিঠিবিলিতে আমাদের অনেকগুলো বিশেষণ ছিল। সো আমরা যদি একটু লিখি, আমাদের সেখানে ছিল হচ্ছে জবর, জবর মাঝি সাচ্চা, তাই না? আবার হচ্ছে আমাদের সুখী মানুষের ছিল হচ্ছে ভালো, খারাপ, কঠিন, তাই না? সো বিশেষের দোষ, গুণ, অবস্থা। মোরল কি ভালো লোক ছিল? বলো তো, মোরল কি ভালো লোক ছিল নাকি খারাপ লোক? সো মোরলের যে দোষ বা গুণ বা অবস্থা, অর্থাৎ মোরল হচ্ছে বিশেষ্য। সো সেই বিশেষের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করছে এই ভালো শব্দটির মাধ্যমে, এবং সেই শব্দটি কি হয়ে যাবে? সেই শব্দটি হবে হচ্ছে আমাদের বিশেষণ। ঠিক আছে, আমাদের বিশেষণ। সো আমরা দেখে ফেললাম বিশেষণটা আসলে কি। ঠিক একই রকমভাবে প্রত্যেকটি বিষয় নিয়ে এই যে যেটা বললাম যে অনুচ্ছেদ রচনা করতে হবে, এবং সেই অনুচ্ছেদ থেকে আমাদের কোনগুলো বিশেষণ সেইগুলো বের করা জানতে হবে। ঠিক আছে, সেইগুলো বের করা জানতে হবে। অনেকের কমেন্টই দেখতে পাচ্ছি, অনেকে বলছে যে মোরল ছিল খারাপ লোক। ঠিক আছে, সো আমাদেরকে কিন্তু খারাপ লোক হওয়া যাবে না। সো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এবং একই সাথে তোমরা যদি এই যে ক্লাসগুলো নিচ্ছে, এই ক্লাসের হচ্ছে সাজেশন এবং একই সাথে আমাদের যেই পোস্টারের যেই সংকলনগুলো রয়েছে সেগুলো পেতে চাও, তাহলে কি করতে হবে? কমেন্টে দেওয়া যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে, অর্থাৎ ফর্মে গিয়ে ফর্মের তথ্যগুলো পূরণ করলেই তোমরা পেয়ে যাবে সাজেশন এবং পোস্টার সংকলন। তো চলো আমরা আবার ক্লাসে ফেরত আসি। আমরা দেখে ফেললাম বিশেষণ, এবার আমাদের কাজ হচ্ছে আরেকটা শব্দের শ্রেণীবিভাগ দেখা। সো এইবার আমরা দেখব হচ্ছে আমাদের কি ক্রিয়া। ক্রিয়া খুবই সহজ, ক্রিয়া হচ্ছে কাজ করা। ক্রিয়া কি? ক্রিয়া মানে হচ্ছে কাজ করা। আচ্ছা, শেফা জান্নাত বলেছে হচ্ছে পোস্টারের জন্য কি কি করা লাগবে, এটা নিয়ে হচ্ছে শেষ দিকে একটা ব্রিফ দিব। সো শেষ পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে, শেষ পর্যন্ত থাকতে হবে। আগে আমরা হচ্ছে এই যে বইয়ের অংশটুকু রয়েছে সেটা শেষ করে ফেলি, এবং পোস্টার নিয়ে সর্বশেষ হচ্ছে আমরা ছোট্ট একটা ব্রিফ করব। ওকে, সো ক্রিয়া হচ্ছে যেসব শব্দ দিয়ে করা বা হওয়া, অর্থাৎ কাজ করাকে বোঝায়, কাজ করাকে বোঝায়, সেটাই হচ্ছে ক্রিয়া। সো এইখানেও সেম প্রসেসে আমি হচ্ছে বারবার আর হচ্ছে দেখাচ্ছি না, তোমরাও সেম প্রসেসে হচ্ছে একই রকম ভাবে হচ্ছে যেই শব্দগুলো বের করতে হবে, এবং সেই শব্দগুলো থেকে আমাদের আবার কি করতে হবে? আলাদা একটা অনুচ্ছেদ লিখতে জানতে হবে। যে কোনো কিছুর উপর, যে কোনো কিছুর উপর 100 শব্দের অনুচ্ছেদ লিখতে জানতে হবে, এবং একই সাথে সেই অনুচ্ছেদ থেকে আমাদের কোনগুলো ক্রিয়া, অর্থাৎ কোন শব্দগুলো কাজ করা বোঝাচ্ছে, কোন শব্দগুলো কাজ করা বোঝাচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। ওকে, সো আমরা দেখে ফেললাম ক্রিয়াও। এবার আমাদের কাজ হচ্ছে ক্রিয়া বিশেষণ, তাই না? ক্রিয়া বিশেষণ। এখন ক্রিয়া বিশেষণ কোনগুলো? যেগুলো ক্রিয়ার গতি, সময় ইত্যাদি বোঝায়, অর্থাৎ ক্রিয়ার যে গতি রয়েছে,
অর্থাৎ কাজটা কি আস্তে করা হচ্ছে নাকি জোরে করা হচ্ছে এবং সময় বোঝায়, সেইটাই হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। অর্থাৎ দেখো লোকটি সামনে এগিয়ে গেল, অর্থাৎ এগিয়ে যে গেল, কোথায় গেল, লোকটির এই যে কাজ করার গতি বা অবস্থাকে বোঝানো হচ্ছে, যেটি হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, যেটি হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। মুস্তাকিম লিখেছো ভাইয়া সাজেশনটা কিভাবে পাবো? সাজেশনটা পাওয়ার জন্য আমাদের কমেন্টে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ফর্মে দেওয়া তথ্যগুলো পূরণ করলেই তোমরা হচ্ছে সাজেশনটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা সাজেশনটা পেয়ে যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের সাথে রেদুয়া আছে। রেদুয়া লিখেছে ভাইয়া ক্রিয়া বিশেষণটা একটু আরেকবার বোঝাবেন। অবশ্যই বোঝাবো। দেখো বলা হচ্ছে যে যেই শব্দগুলো দিয়ে ক্রিয়ার গতি বা সময় ইত্যাদিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ আমাদের যে ক্রিয়া রয়েছে সেটা আগে জানতে হবে। সো এই যে ক্রিয়া মানে হচ্ছে কাজ করা, আর কাজ করার গতি বা সময়কে বোঝানো হচ্ছে। দেখো যে লোকটি বা ছেলেটি তাড়াতাড়ি হাঁটে, হাঁটা হচ্ছে কাজ করা, এবং হাঁটার গতি কিরকম, তাড়াতাড়ি, অর্থাৎ ক্রিয়ার গতিকে বোঝানো হচ্ছে। এইভাবে প্রশ্ন করে করে তোমরা ক্রিয়াকে প্রশ্ন করে ক্রিয়া বিশেষণ বের করে ফেলতে হবে। ঠিক আছে, সো ঠিক একই রকম ভাবে ক্রিয়া বিশেষণ খোঁজার পর তোমাদের কাজ হচ্ছে একটা অনুচ্ছেদ লেখা। ঠিক আছে, এবং আমি হচ্ছে এবার চলে যাচ্ছে একদম সবগুলো সর্বশেষ একবারে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণের পাশাপাশি আমাদেরকে অনুসর্গ জানতে হবে, অর্থাৎ যেই শব্দগুলো বাক্যে আমাদের হচ্ছে কি বিশেষ্য আর সর্বনামের পরে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করে। অর্থাৎ এখানে উপরে, থেকে, অর্থাৎ যেই শব্দগুলো সম্পর্ক তৈরি করে সেইগুলো অনুসর্গ। এবং একই সাথে আমাদের অনুসর্গের পাশাপাশি জানতে হবে কি, জানতে হবে হচ্ছে আমাদের যোজক সম্পর্কে, অর্থাৎ যেগুলো বাক্যের সংযুক্তি করে, অর্থাৎ কোনো শব্দের সংযুক্তি, অর্থাৎ হতে পারে রহিম ও করিম, রহিম আর করিমকে সংযুক্ত করছে হচ্ছে ও, অর্থাৎ কোনো শব্দ বা বাক্যকে যুক্ত করে যেগুলো, সেগুলোই হচ্ছে যোজক। এবং সর্বশেষ আমরা আবেগ দেখব। ঠিক আছে, আবেগ শব্দ, অর্থাৎ যেই কথাগুলোর মাধ্যমে আমাদের এক্সপ্রেশন চলে আসে, অর্থাৎ হাসি, কান্না, ঠাট্টা ঠাট্টা, এই ব্যাপারগুলো, যেমন দেখো সাবাস, হাই হাই, তারপর হচ্ছে ছি, এই ব্যাপারগুলো যেই শব্দগুলোর মাধ্যমে আসে। ঠিক আছে, সো আমাদের একটু আবার পিআইতে আমাদের যেই স্লাইডটা ছিল সেখানে চলে আসি। বলা হচ্ছে বাক্য তৈরির সময় বিভিন্ন শ্রেণীর শব্দ বিবেচনা নিতে পারতে হবে, অর্থাৎ আমাদের যে যোগ্যতা সেটাতে আমরা যদি ত্রিভুজ পেতে চাই কি করতে হবে, আমাদের বাক্য তৈরি করা জানতে হবে, অর্থাৎ আমরা যে অনুচ্ছেদগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক মতো তৈরি করতে পারতে হবে, এবং শব্দের শ্রেণী বিভাগটা ভালো মতো জানতে পারতে হবে। ঠিক আছে, শ্রেণী বিভাগ অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, এই সবগুলো পারতে হবে। ঠিক আছে, এই সবগুলো পারতে হবে। সো এটা যদি আমরা পারি তাহলে ত্রিভুজ নিশ্চিত করতে পারবো। সো চলো আমরা আমাদের পরের যেই পারদর্শিতার নির্দেশক রয়েছে সেটাতে চলে যাই। বলা হচ্ছে এই জায়গায় যোগ্যতা হচ্ছে শ্রেণী ও অর্থ বৈচিত্র্যকে বিবেচনা নিয়ে ভাব ও জ্যোতি অনুযায়ী অর্থ বৈচিত্র্যমূলক বাক্য তৈরি করা, অর্থাৎ আগেরটার মতোই এখন কি করতে হবে, এখন হচ্ছে আমাদের পারদর্শিতার নির্দেশক হচ্ছে আমাদের লেখার বৈচিত্র্য নিয়ে আসা, লেখার মধ্যে অর্থ বৈচিত্র্য আনতে হবে, অর্থাৎ একটা শব্দের ভিন্ন ভিন্ন অর্থ থাকতে পারে সেইটা আমরা দেখব। ঠিক আছে, ভিন্ন ভিন্ন অর্থ থাকতে পারে, যেমন ধরো এই জায়গায় ত্রিভুজ পেতে হলে আমাদেরকে কি করতে হবে, বাক্য তৈরির সময় শব্দের অর্থ বৈচিত্র্য বিবেচনায় নিতে পারছো কিনা, অর্থাৎ বাক্য তৈরি করা জানতে হবে অবশ্যই, এবং অবশ্যই এই চ্যাপ্টারে ভালো করতে হলে বাক্য তৈরি করা জানতে হবে, এবং একই সাথে অর্থ বৈচিত্র্য, অর্থাৎ একটা বাক্যে বা হচ্ছে বিভিন্ন ধরনের বাক্যে একই রকম শব্দ ব্যবহার করা হতে পারে, কিন্তু সেই শব্দের কি অর্থগুলো আলাদা আলাদা থাকতে পারে। ঠিক আছে, সো সেই অর্থগুলো কি আমাদেরকে জানতে হবে। সো চলো আমরা চলে যাই আমাদের পাঠ্যপুস্তকের 40-এর কাজ, পৃষ্ঠা নম্বর 40 এবং 42 থেকে 47। সো চলো আমরা পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর 40-এ চলে আসি। পৃষ্ঠা নম্বর 40-এ যদি আমরা চলে আসি দেখতে পাবো কি, চলো আমরা বর্তমানে আছি 37 পৃষ্ঠাতে। চলো আমরা আমাদের পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 40-এ চলে যাই। দেখো এখানে পাকাপাকি যে কবিতা রয়েছে সেই পাকাপাকি কবিতার বিভিন্ন অর্থগুলো দেওয়া আছে, তাই না, অর্থাৎ কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেইটা বের করতে বলা হয়েছে, তাই না। সো চলো দেখি, এই জায়গায় আমরা তো জানি যে একটা শব্দের বিভিন্ন রকম অর্থ থাকতে পারে, তাই না, একটা শব্দের বিভিন্ন রকম অর্থ থাকতে পারে। সো
আমরা যদি প্রথমটা দেখি, আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, এই জায়গায় পাকাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পাকাটা হচ্ছে আমাদের পরিপক্ক অর্থে ব্যবহৃত হয়েছে। কি? পরিপক্ক অর্থে ব্যবহৃত হয়েছে। কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে, অর্থাৎ কাঁচা যে ইট সেটা পাকা হওয়াকে বোঝানো হচ্ছে। অর্থাৎ কাঁচা ইট যখন পাকা করা হয় তখন সেটা আরো শক্ত হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, শ্রাবণী লিখেছো, শ্রাবণী বড়ুয়া, যে অর্থ বৈচিত্র্য কি বুঝতে পারছি না, চলো দেখি। দেখো এখানে পাকা শব্দটা দুইটা বাক্যেই ব্যবহৃত হয়েছে, কিন্তু দুটো বাক্যে ব্যবহৃত হলেও পাকার অর্থগুলো কিন্তু আলাদা। এইটাই হচ্ছে এর অর্থ বৈচিত্র্য, অর্থাৎ শব্দটা একই থাকবে কিন্তু আমাদের অর্থগুলো পাল্টে যাবে। ঠিক আছে, বাক্য অনুসারে, অর্থাৎ ভিন্ন ভিন্ন বাক্যে ভিন্ন ভিন্ন অর্থ আসবে। ঠিক আছে, ভিন্ন ভিন্ন বাক্যে ভিন্ন ভিন্ন অর্থ আসবে। তো আমি যদি আরেকটা পূরণ করে দিই তোমাদের জন্য, বলা হচ্ছে রোদে জল টিকে রং, রোদে জল টিকে রং পাকা কই তাহারে। এই জায়গায় পাকা বলতে কি বোঝানো হচ্ছে? রং পাকা করার বলতে এখানে রঙের স্থায়িত্বকে বোঝানো হচ্ছে, অর্থাৎ রং স্থায়ী হওয়া। সো ঠিক একই রকম ভাবে তোমাদের কাজটা হচ্ছে, তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে একটা শব্দের যে ভিন্ন ভিন্ন অর্থ থাকতে পারে সেইটা বের করে ফেলা। সো চলো আমরা পরের পেজগুলো কাজগুলোর মাধ্যমে এটা দেখে ফেলি। দেখো মুখ্য অর্থ, গৌণ অর্থ। মুখ্য অর্থ কি? দেখো তোমাদের সহজে আরেকবার একটু বলে দেই। মুখ্য অর্থ হচ্ছে আমরা যখন কোনো একটা শব্দ শুনি, শব্দ শোনার সাথে সাথে প্রথম যেই অর্থটা মাথায় আসে সেইটাই হচ্ছে মুখ্য অর্থ। কিন্তু আমরা তো বলেছি একটা শব্দ কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, তাই না? সো ভিন্ন ভিন্ন অর্থে যেহেতু ব্যবহৃত হতে পারে, ঠিক সেই জায়গায় আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে যে এই যে আলাদা আলাদা অর্থগুলো রয়েছে সেই অর্থগুলো হচ্ছে গৌণ অর্থ, এবং সেগুলো আমরা বুঝতে পারছি কিনা সেইটা নিশ্চিত করা। ঠিক আছে। সো আমাদের প্রধান যে অর্থটা প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে আমাদের মুখ্য অর্থ, এবং এর পাশাপাশি অন্যান্য যেই অর্থগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের গৌণ অর্থ। সো চলো দেখি উদাহরণের মাধ্যমে। এই জায়গায় বলা হচ্ছে কথা। প্রথমে কথা বলতে কি বোঝানো হয়? আমি তোমাদের সাথে কথা বলছি, অর্থাৎ মুখের ভাষা প্রয়োগ করছি, অর্থাৎ তার কথা শুনতে ভালো লাগে, অর্থাৎ তার মুখের ভাষা শুনতে ভালো লাগে। কিন্তু এই কথা হচ্ছে ভিন্ন অর্থেও ব্যবহৃত হতে পারে। দেখো প্রস্তাব আকারে, যে তোমার কথা আমি মানতে রাজি, অর্থাৎ সে একটা প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবটা মানতে রাজি। তার মানে কথা শব্দটার বাক্য ভেদে ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে, যেটাকে আমরা অর্থ বৈচিত্র্য বলছি। ঠিক আছে, যেটাকে আমরা অর্থ বৈচিত্র্য বলছি। সো এটার জন্য আমাদের একটা ছক রয়েছে, সেই ছকটা আমাদের পূরণ করা জানতে হবে। ঠিক আছে, যেমন আমরা যদি বলি মাথা বলতে আমরা প্রথমেই বুঝি হচ্ছে শরীরের অংশ, তাই না? শরীরের অংশ। সো মাথা বলতে আমরা কি বুঝি? মাথা বলতে আমরা বুঝি শরীরের অংশ। যেমন হচ্ছে আমার মাথার চুল পড়ে যাচ্ছে, অর্থাৎ শরীরের একটা অংশ কি অংশ থেকে চুল পড়ে যাচ্ছে। কিন্তু আমি গৌণ অর্থে যদি চলে যাই, এই জায়গায় আমি গৌণ অর্থ বলতে পারি হচ্ছে মাথা প্রধান অর্থে ব্যবহৃত হতে পারে। কিভাবে? ধরো বলা হলো যে হচ্ছে সে বা হচ্ছে ওই লোকটি হচ্ছে রহমতপুরের মাথা, রহমতপুর এলাকার মাথা। তার মানে রহমতপুর এলাকার হচ্ছে আমাদের কি, আমাদের এলাকার প্রধান হচ্ছে ওই লোকটি। ঠিক আছে। সো মুখ্য অর্থ হচ্ছে আমাদের অর্থ বা শব্দটা শোনার সাথে সাথে প্রথমেই যেই জিনিসটা মাথায় চলে আসে সেটা হচ্ছে আমাদের মুখ্য অর্থ, এবং মুখ্য অর্থের পাশাপাশি অন্যান্য যে সকল অর্থগুলো আমরা বাক্যে ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে আমাদের গৌণ অর্থ। ঠিক আছে। সো আশা করি এই ছকটা সবাই ফিল আপ করতে পারবো। ঠিক আছে, এই ছকটা আশা করি সবাই ফিল আপ করতে পারবো। এবার প্রতিশব্দে চলে আসি। প্রতিশব্দ বলতে কি বোঝানো হচ্ছে? প্রতিশব্দ হচ্ছে একই রকম শব্দ, অর্থাৎ একই রকম শব্দ বলতে শব্দ এক হয়ে যাবে না, শব্দের অর্থ এক থাকবে কিন্তু শব্দগুলো ভিন্ন ভিন্ন হয়ে যাবে। দেখো রাত, রাত্রি, রজনী, এই সবগুলো একই অর্থ প্রকাশ করে, এই শব্দগুলো একই অর্থ প্রকাশ করে। ঠিক আছে, আমরা যদি আরেকটা শব্দ নিই, চলো দেখি। এইখানে আমরা বের করতে পারি হচ্ছে, দেখো চোখ, নেত্র, নয়ন, তাই না? চোখ, নেত্র, নয়ন। সো আমরা এটা 2 নম্বরে লিখে ফেলতে পারি। সো এই একই রকম ভাবে তোমাদের কাজ হচ্ছে
এই আলাদা আলাদা যে অর্থগুলো রয়েছে প্রতিশব্দগুলো সেগুলো খুঁজে বের করা। তার মানে আজকে রিভিশন দিতে গেলে অর্থাৎ কালকে যে মূল্যায়নটা রয়েছে সেই মূল্যায়নের জন্য এই ছকগুলো কিন্তু অবশ্যই এবং অবশ্যই দেখে যাবে, ঠিক আছে? সো আমরা যদি পরের পৃষ্ঠাতে চলে যাই, অনেকগুলো প্রতিশব্দ দেওয়া আছে, সেই প্রতিশব্দগুলো কিন্তু আমরা সবাই পড়ে যাব, ঠিক আছে? প্রতিশব্দগুলো আমরা সবাই পড়ে যাব ঠিক মতো, এবং এই জায়গায় তোমাদের যোগ্যতাগুলো যাচাই করা হবে। দেখো অনুচ্ছেদটি পড়ো, এরপর এখানকার অন্তত 10টি শব্দ বদল ঘটিয়ে, অর্থাৎ অর্থ একই থাকবে কিন্তু শব্দ পাল্টে যাবে। একটা উদাহরণ দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। আমার ছোট মামা শহরে থাকেন। ছোটর জায়গায় আমি বলতে পারি আমার কনিষ্ঠ মামা, অর্থাৎ সবার ছোট যিনি, ঠিক আছে? একদিন খবর পেলেন রূপখালী গ্রামে লোকের একটা নতুন স্কুল খুলবে, ঠিক আছে? রূপখালী গ্রামে একটা নতুন স্কুল খুলবে। সো খবরের জায়গায় আমরা বলতে পারি সংবাদ পেলেন। খবরের প্রতিশব্দ হচ্ছে সংবাদ। সো আমাদের প্রতিশব্দগুলো ভালো মতো জানা থাকতে হবে, ঠিক আছে? প্রতিশব্দগুলো ভালো মতো জানা থাকতে হবে। সো তোমরা যারা যারা আমাদের যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটা পেতে চাও এবং একই সাথে হচ্ছে আমাদের যে পোস্টারের সংকলন রয়েছে সেটি পেতে চাও, তাহলে হচ্ছে নিচে যে কমেন্ট রয়েছে, কমেন্টে হচ্ছে আমাদের একটি হচ্ছে ফর্মের লিঙ্ক রয়েছে, সেই ফর্মের লিঙ্কে ক্লিক করে হচ্ছে ফর্মটি পূরণ করে দাও, তাহলেই তোমরা সাজেশন এবং আমাদের পোস্টার সংকলনটি পেয়ে যাবে। সো চলো দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে আসি, কারণ অনেক কিছুই পড়তে হবে আজকে। আমরা পরবর্তীতে যদি চলে যাই, দেখো ছকটা বিশাল লম্বা, সো এই ছকটা তোমরা দেখে ফেলবে। এবার চলে আসি বিপরীত শব্দে। বিপরীত শব্দ মানে কি? ঠিক উল্টো অর্থ, তাই না? ঠিক উল্টো অর্থ। ঠিক এই জায়গায় আমাদেরকে যেটা করতে হবে, দেখো এটার বিপরীত শব্দ বসাতে হবে। এই শহরে অনেক মানুষ থাকে, এই শহরে অল্প মানুষ থাকে। বিথির বাড়ি দূরে, বিথির বাড়ি হচ্ছে কাছে, ঠিক আছে? পুরো বাক্যটা এখানে লিখতে হবে। ঠিক একই রকম ভাবে পুরো যেই ছকটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের করতে হবে। এই জায়গায় আমাদের কিছু বিপরীত শব্দ দেওয়া আছে, আমাদের কাজ হচ্ছে এই বিপরীত শব্দগুলো পড়ে ফেলা, ঠিক আছে? বিপরীত শব্দগুলো পড়ে ফেলা, ঠিক আছে? সো আমরা সবাই বিপরীত শব্দগুলো পড়ে ফেলবো, ওকে? সো কমেন্ট করে জানাও যে হচ্ছে কারা কারা এই ক্লাসটা করছো এবং ধীরে ধীরে তোমাদের ভয় দূর হওয়া শুরু করেছে, ঠিক আছে? ধীরে ধীরে আমাদের ভয় দূর হওয়া শুরু করেছে। কোনো ভয় পাওয়ার কারণ নেই, কোনো ভয় পাওয়ার কারণ নেই। ভাইয়া তো বলেছি যে এই যে পরীক্ষা হবে, এই পরীক্ষা কিন্তু আমাদের গতানুগতিক পরীক্ষার মতো না। এইখানে তুমি বাস্তব জীবনের সাথে মিল রেখে তুমি হচ্ছে কি করবে, তুমি উত্তর করবে। তোমাকে বলছি যে সব জায়গায় যখন বিপরীত শব্দ বলবে চিন্তা করবে ভিতরে, তোমাকে যদি বলা হয় যে ভিতরে আসো, এটার উল্টা কি? এটার উল্টা হচ্ছে বাইরে যাও, তার মানে বিপরীত শব্দ চলে আসলো। সো এইভাবে বাস্তব জীবনের সাথে মিল রেখে, আমরা পড়াশোনাটা বা হচ্ছে আমাদের যে মূল্যায়নটা রয়েছে সেই মূল্যায়নটা দিব, ঠিক আছে? সো বিপরীত শব্দে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি? এখানে বলা হচ্ছে বিপরীত শব্দগুলো এমন ভাবে লেখো যেন বাক্যের অর্থ ঠিক থাকে। তার মানে বিপরীত শব্দ আমার অর্থগুলো ভুল হওয়া যাবে না বা চেঞ্জ হওয়া যাবে না। যেমন এই শহরে অনেক মানুষ থাকে, অর্থাৎ প্রচুর মানুষ আছে, এটার অর্থ চেঞ্জ করা যাবে না, কিন্তু শব্দটা পরিবর্তন করতে হবে। যেমন এই শহরে অনেকের জায়গায় বলা হলো অল্প, অল্প মানুষ থাকে যদি আমি বলি তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, তাহলে বলতে হবে কি? থাকে না, এই শহরে অল্প মানুষ থাকে না, ঠিক আছে? দেখতে পাচ্ছি আমাদের সাথে ইশতিয়াক আছে, সে লিখে ফেলেছে অলরেডি যে পরীক্ষার আগে তার অনেক ভয় করছিল, এখন আর লাগছে না। লিপি সরকার লিখেছে অতটা ভেবেছিলাম, তার কিছুই আর লাগছে না, আমার সব ভয় চলে গিয়েছে। ভেরি গুড। সো আমার স্টুডেন্টদের এমনই হতে হবে যে ভয় ডরকে জয় করতে হবে, এবং আজকে ক্লাস শেষে আমরা ভয় ডরকে জয় করে ফেলবো, ঠিক আছে? সো চলে আসি বিথির বাড়ি দূরে, দূরের বিপরীত শব্দ কি? কাছে না? সো বলতে হবে বিথির বাড়ি কাছে নয়, তার মানে হচ্ছে বিথির বাড়ি দূরে। সো আমরা যখন প্রশ্ন দেখব, প্রশ্নটা কি করতে হবে? প্রশ্নটা ভালো মতো পড়তে হবে যে আমাদের অর্থ ঠিক রাখতে বলছে কিনা। দেখো যদি আমাদের বলে যে হচ্ছে এমন ভাবে লেখো যেন বাক্যের অর্থ ঠিক থাকে, তার মানে অর্থের পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? অর্থের পরিবর্তন করা যাবে না। সো চলো আমরা বিপরীত শব্দও শিখে ফেললাম, এবার চলে যাই আমাদের জ্যোতি চিহ্নতে, ঠিক আছে? সো জ্যোতি চিহ্নতে আমরা যেটা দেখতে পাচ্ছি, চলো আমরা আমাদের আগের স্লাইডটা একটু চলে যাই। এখানে 47 পৃষ্ঠা পর্যন্ত তো আমরা দেখে ফেলেছি,
এর পাশাপাশি আমরা আরো অনেকটুকু এগিয়ে গিয়েছি, তাই না? দেখো আমরা কিন্তু বিভিন্ন শ্রেণীর বাক্য শনাক্ত করা শিখে যাব এখন। দেখো বলা হচ্ছে জ্যোতি চিহ্নকে চিনতে হবে। এখন আমরা কি একটানা কথা বলি? আমরা কিন্তু একটানা কথা বলি না, এবং আমাদের এক নাগারে না কথা বলে আমরা থেমে থেমে কেন কথা বলি বলো তো? আমরা থেমে থেমে কথা বলি যেন বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝানো যায়, ঠিক আছে? সো এই উত্তরগুলো তোমরা সবাই পারো, যে হচ্ছে আসলে জ্যোতি চিহ্নের প্রয়োজনীয়তা আসলে কি, ঠিক আছে? জ্যোতি চিহ্নের প্রয়োজনীয়তা কি? আমি অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাতে চলে যাচ্ছি, যে আমাদের 50 পৃষ্ঠার যেই ছকটা রয়েছে, দেখো কোথায় কোন জ্যোতি চিহ্ন বসে, এইটা তুমি কোথায় পাবে বলো তো? ঠিক তার উপরেই ভালো মতো লেখা আছে। সো আমাকে উপরের অংশগুলো ভালো মতো পড়তে হবে। সো এই জায়গায় ভালো করতে হলে ভাইয়া কি করতে হবে বলো তো? জ্যোতি চিহ্ন ভালো মতো পড়তে হবে। লিখে দিচ্ছি এখানে, জ্যোতি চিহ্ন ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? জ্যোতি চিহ্ন ভালো মতো পড়তে হবে। সো আমরা যখন উদাহরণ দিয়ে থাকি তখন কি ব্যবহার করি বলো তো? উদাহরণ দেওয়ার সময় আমরা কোলন ব্যবহার করে থাকি। কোথায় পাবে বলো তো? কোথায় পাবে চলো দেখি। এই যে দেখো কোলনে লেখা আছে উদাহরণ উপস্থাপনের সময় আমরা কোলন ব্যবহার করে থাকি, ঠিক আছে? সো উদাহরণ উপস্থাপনের সময় আমরা কোলন ব্যবহার করে থাকি। এবং তোমরা অনেকেই প্রশ্ন করছো যে ভাইয়া আজকের ক্লাসটা আসলে কোন ক্লাসের? আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর, ঠিক আছে? আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর, এবং এই ষষ্ঠ শ্রেণীর আগামীকাল যে বাংলার মূল্যায়ন উৎসব আছে, সেই মূল্যায়ন উৎসবের জন্য আমরা ষষ্ঠ শ্রেণীর ফাইনাল রিভিশন নিচ্ছি একটা, ঠিক আছে? আমাদের হাফ ইয়ারলি রিভিশন ক্লাস নিচ্ছি, ওকে? তো ষষ্ঠ শ্রেণীর যারা আছো তাদের মন থেকে সব ভয় চলে যাওয়ার কথা আশা করি ইতোমধ্যে। এখন আমরা যদি লক্ষ্য করি এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে, আচ্ছা আমি এটা নিচে লিখে ফেলেছি, দুঃখিত, আমি ঠিক করে দিচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা উদাহরণে তো কোলন ব্যবহার করব। এখন এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে ব্যবহার করার হলে আমরা কি ব্যবহার করি বলতো? আমরা ড্যাশ ব্যবহার করি। এবং এই ছকটা তোমাদের পুরোটা ভালো মতো জানতে হবে, ঠিক আছে? পুরোটা কেন জানতে হবে? পুরোটা জানতে হবে এই জন্য যে আমরা যদি পুরোটা না জানি তাহলে বাক্যের মধ্যে জ্যোতি চিহ্ন ঠিক মতো ব্যবহার করতে পারবো না, বাক্যের মধ্যে জ্যোতি চিহ্ন ঠিক মতো ব্যবহার করতে পারবো না। সো আমাদের এই ছকটা পূরণ করে ফেলতে হবে চট জলদি, ঠিক আছে? কারো কথা সরাসরি ব্যবহার করতে আমরা কি ব্যবহার করি বলতো? আমরা উদ্ধার চিহ্ন ব্যবহার করে থাকি। সো এই ছকটা আমরা সবাই পূরণ করে ফেলবো বাসায়, ঠিক আছে? ছকটা পূরণ করে আমরা অনুচ্ছেদ লিখবো এবং সেখানে জ্যোতি চিহ্নের ঠিকঠাক ব্যাখ্যা দিব। দেখো এই যে অনুচ্ছেদটিতে জ্যোতি চিহ্ন বসাও। সো এই টাস্কটা তোমাদের জন্য রইল যে ঠিকঠাক মতো জ্যোতি চিহ্ন ব্যবহার করতে পারছো কিনা। এবং আমাদের যে যোগ্যতা ছিল ত্রিভুজ পাওয়ার জন্য, যোগ্যতা যে অনুচ্ছেদ লিখতে পারতে হবে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে জ্যোতি চিহ্নের ব্যবহার জানতে হবে। সো আমাদের যে যোগ্যতাগুলো ছিল সেইগুলো যদি আমরা অর্জন করতে চাই, এই দুটো ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে। অনুচ্ছেদ লেখা জানতে হবে, যেটা আমরা সবাই পারি, এবং জ্যোতি চিহ্নের ব্যবহার জানতে হবে, যেটা করার জন্য উপরের পৃষ্ঠায় জ্যোতি চিহ্নের ব্যবহারের যেই জায়গাগুলো রয়েছে সেগুলো ভালো মতো দেখতে হবে, ওকে? সো এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই বাক্য নিয়ে, ঠিক আছে? এখন বাক্য নিয়ে আমাদের কোন কোন যোগ্যতাগুলো আসলে লাগবে চলো দেখে ফেলি। বাক্য নিয়ে আমাদের যেটা লাগবে, প্রথমেই বলা হচ্ছে দেখো শব্দের শ্রেণী ও অর্থ বৈচিত্র্যকে বিবেচনা নিয়ে ভাব ও জ্যোতি অনুযায়ী অর্থ বৈচিত্র্যমূলক বাক্য তৈরি করতে পারা। অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারের যোগ্যতাই হচ্ছে একটা, কিন্তু পারদর্শিতার নির্দেশক হচ্ছে 3টা, ঠিক আছে? সো আমরা থার্ড পারদর্শিতায় চলে এসেছি, যে আমরা আসলে পারদর্শী কিনা দেখব। বলা হচ্ছে লেখা থেকে বিভিন্ন শ্রেণীর বাক্য শনাক্ত করা, যে আমরা একটা লেখা যদি দেওয়া থাকে সেখান থেকে কোনটা কোন শ্রেণীর বাক্য যদি শনাক্ত করতে পারি তাহলে পেয়ে যাব চতুর্ভুজ। এবং বাক্য শনাক্তের পাশাপাশি যদি জ্যোতি চিহ্ন ব্যবহারের কারণ উল্লেখ করতে পারি, অর্থাৎ আমি যে উদাহরণ দিব, উদাহরণে কি কোলন বসবে নাকি ড্যাশ বসবে, বাক্যের শেষে দাড়ি বসবে নাকি কমা বসবে, এটার কারণগুলো যদি আমি উল্লেখ করতে পারি তাহলে আমি পেয়ে যাব বৃত্ত, ঠিক আছে? এবং আমরা সেই সোনার হরিণ কি চাই? ত্রিভুজ। সো সেই ত্রিভুজ যদি পেতে চাই তাহলে কি করতে হবে? তাহলে বিভিন্ন শ্রেণীর বাক্য জ্যোতি চিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ লিখতে জানতে হবে। অর্থাৎ আমাকে সর্বশেষ
অনুচ্ছেদ লেখা জানতেই হবে, ঠিক আছে। সো লেখার প্র্যাকটিসটা আজকে বাসায় করে ফেলবো ভাইয়া। বারবার যেই ছকগুলো দেখিয়েছি সেটা দেখে দেখে বাসায় একটা অনুচ্ছেদ লিখে প্র্যাকটিস করে যাব, ঠিক আছে। এবং এই অনুচ্ছেদ লেখার সময় দুইটা বিষয় মাথায় রাখতে হবে। যদি দুইটা বিষয় মাথায় রাখতে পারো তাহলে তোমার ত্রিভুজ নিশ্চিত। সেটা কি? বিভিন্ন শ্রেণীর বাক্যের অর্থাৎ বিভিন্ন শ্রেণী ব্যবহার করতে পারছো কিনা, অর্থাৎ তুমি যে বাক্যগুলো গঠন করছো সেগুলো ভিন্ন ভিন্ন শ্রেণীর হচ্ছে কিনা, এবং দ্বিতীয়ত জ্যোতি চিহ্ন ঠিকঠাক মতো ব্যবহার করছো কিনা, অর্থাৎ কমা, দাড়ি, তারপর হচ্ছে কোলন, ড্যাশ সবগুলো ঠিকঠাক মতো ব্যবহার করতে পারছো কিনা। যদি নিশ্চিত করতে পারো সেই ক্ষেত্রে তুমি পেয়ে যাবে হচ্ছে আমাদের ত্রিভুজ। সো আমরা আমাদের পাঠ্য বই চলে যাই। 48 পৃষ্ঠা তো করে ফেলেছি, 55 51 করে ফেলেছি। এবার 52 থেকে 54 পৃষ্ঠাতে চলে যাই। চলো 52 থেকে 54 পৃষ্ঠায় যদি চলে যাই, দেখো 52 পৃষ্ঠাতে শুরুতেই দেয়া আছে আমি বাজারে যাচ্ছি। এটা আসলে সাধারণভাবে কোন অর্থ প্রকাশ করছে? চলো আমরা লিখে ফেলি চট জলদি। এটা একটা সাধারণ বাক্য। তারপর তুমি কোথায় যাচ্ছ, এখানে কি করা হচ্ছে? এখানে হচ্ছে আমাদের কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে। এরপর তুমি বাজারে যাও, এখানে কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে, তাই না? সো বাক্যের শ্রেণী বিভাগ কিন্তু আমি পড়ে ফেলছি। এবং ওরে বাবা কত বড় বাজার, এখানে অবাক হয়ে যাচ্ছি আমি। সো আমরা যেটা দেখলাম যে হচ্ছে বাক্য বিভিন্ন শ্রেণীর হয়ে থাকে, তাই না? সো এই জায়গায় আমাদের কাজ হচ্ছে এই শ্রেণী বিভাগগুলো পড়ে ফেলা চট জলদি, ঠিক আছে। আমরা সাধারণত 4 ভাগে ভাগ করে থাকি, ঠিক আছে। আমরা সাধারণত 4 ভাগে ভাগ করে থাকি বাক্যকে। সো একটা হচ্ছে বিবৃতিবাচক, অর্থাৎ খুব সাধারণ বাক্য যেগুলো একটা স্টেটমেন্ট সাধারণ, ঠিক আছে। অর্থাৎ যে কোনো কিছু, যে আমাদের স্কুলে একজন বিশেষ অতিথি আসবেন, যে কোনো একটা সাধারণ কথাই হচ্ছে বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে। আর প্রশ্নবাচক বাক্য কোনটা? তোমরা সবাই চেনো যে কোনো কিছু যখন জানতে চাওয়া হয় তখন সেইটা হয়ে যায় আমাদের প্রশ্নবাচক বাক্য। আর অনুজ্ঞাবাচক বাক্য হচ্ছে যখন কোনো আদেশ, নিষেধ, প্রার্থনা ইত্যাদি করা হয়, অর্থাৎ কাউকে কোনো আদেশ, নিষেধ, প্রার্থনা বা অনুরোধ করা হলে সেটা হয়ে যাবে অনুজ্ঞাবাচক। এবং সর্বশেষ তুমি যদি কোনো বাক্য শুনে অনেক অবাক হয়ে যাও তখন সেইটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে আবেগবাচক বাক্য। সো এই 4 ধরনের বাক্য অনেক ভালো মতো আমরা পড়েছি, ঠিক আছে। আমরা সবাই এগুলো জানি। এখন কাজ হচ্ছে আমাদের এই যে সুখী মানুষ নাটকটা রয়েছে এখান থেকে 4 ধরনের বাক্য খুঁজে বের করা, ঠিক আছে। এই টাস্কটা তোমাদের দিয়ে দিলাম যে বাক্য কোনটা কোন ধরনের বাক্য তো পড়েই ফেলেছি, এখন তোমরা বসে বসে সেই বাক্যগুলো বের করে ফেলবে। এবং আমাদের ত্রিভুজ পাওয়ার জন্য কি করতে হবে? ত্রিভুজ পাওয়ার জন্য এই ছকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই জায়গায় দেখো বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক, এই 4 ধরনের বাক্য ব্যবহার করে অনুচ্ছেদ লিখতে পারতে হবে। তার মানে বিভিন্ন শ্রেণীর বাক্য ব্যবহার করে আমি যখন অনুচ্ছেদ লিখতে পারবো তখনই আমি ত্রিভুজ পাবো, ঠিক আছে। সো অনুচ্ছেদ লেখা আমাকে জানতেই হবে এবং এই 4 শ্রেণীর বাক্যটাও ভালো মতো পারতে হবে, ঠিক আছে। 4 শ্রেণীর বাক্যটাও ভালো মতো পারতে হবে। ওকে, সো আমরা দেখে ফেললাম আমাদের এই চ্যাপ্টারের যত ধরনের কনফিউশন ছিল কিভাবে আমরা ত্রিভুজ পেতে পারি। সো আমরা একদম শেষ স্লাইডে চলে এসেছি, ঠিক আছে। আমরা আজকের ক্লাসের শেষ দিকে চলে এসেছি, আমাদের লাস্ট চ্যাপ্টার। সেটা হচ্ছে চারপাশের লেখার সাথে পরিচিত হই, ঠিক আছে। যেহেতু আমাদের সাহিত্য পড়ি, লিখতে শিখে আমাদের এই যে মূল্যায়ন উৎসবে নেই, আমাদের ষান্মাসিক মূল্যায়ন উৎসবে, সো আমরা চারপাশের লেখার সাথে পরিচিত হই, এই অংশটুকু নিয়ে আলোচনা করব। এবং এই জায়গায় ত্রিভুজ পেতে হলে আমাদের 55 থেকে 61 পৃষ্ঠার কাজগুলো ভালো মতো পারতে হবে। এখন এই কাজগুলো আমরা দেখি, চলো। কাজগুলো যদি আমরা ভালো মতো পারি তাহলে আমরা ত্রিভুজ নিশ্চিত করতে পারবো। সো কাজগুলো আসলে কি দেখি, চলো। কাজগুলো হচ্ছে আসলে, চলো দেখি। এই যে ছবি দেওয়া থাকবে, তোমার কাজ হচ্ছে এই জায়গায় ছবি দেখে নিশ্চিত করা যে কোনটা কি, ঠিক আছে। ছবি দেখে নিশ্চিত করা কোনটা কি, এবং সেই নিশ্চিত করার পাশাপাশি কি করতে হবে? নিশ্চিত করার পাশাপাশি আমাদেরকে সেটা কি নামে পরিচিত, সেটার কাজ কি, এবং এই লেখাটা পড়ে আমরা কি বুঝলাম আসলে সেটা বের করা জানতে হবে। আমি একটা উদাহরণ দেখাই দিই, ঠিক আছে। তোমাদেরকে একটা উদাহরণ দেখাই দিই, সেইটা অনুযায়ী তোমরা সবগুলো বের করে ফেলবে, ঠিক আছে। সো চলো, এখানে ছবিটা হচ্ছে একটা ফার্মেসির। সো ফার্মেসির এই ছবিটা হচ্ছে আমাদের কি একটা দেখেই বোঝা যাচ্ছে কোনো
কি দোকানের উপরে এটা লাগানো থাকে, যেটা হচ্ছে আমাদের সাইনবোর্ড, যেটা হচ্ছে আমাদের সাইনবোর্ড নামে পরিচিত। এখন যেহেতু আমাদের এটা সাইনবোর্ড নামে পরিচিত, এর পরবর্তী প্রশ্ন আসছে আমাদের লেখাটি পড়ে আমরা কি বুঝলাম। সো লেখাটি পড়ে আমরা আসলে যে বিষয়গুলো বুঝতে পারি, দেখো যে সবুজ ফার্মেসি প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায়, তার মানে এই জায়গায় আরো কিছু বিষয় দেওয়া আছে। দেখো প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায়, তারপর এর লোকেশনটা দেওয়া আছে, তার মানে আমরা বলতে পারি লেখাটি পড়ে আমরা আসলে এখানে যে ঔষধ পাওয়া যায় এবং এটার যে স্থান অর্থাৎ অবস্থানের জায়গাটি, সেই বিষয়গুলো আমরা জানতে পারি। ঠিক আছে, সেই বিষয়গুলো আমরা জানতে পারি। এবং এর ব্যবহারটা কি, এর ব্যবহার হচ্ছে আমাদের কোনো দোকানের তথ্য জানানোর কাজে এটা ব্যবহার করা হয়ে থাকে, তাই না? সো এখন এই বিষয়গুলো আমরা কিভাবে পাবো বা হচ্ছে এগুলো কিভাবে পারবো, চলো দেখি, এটাও দেখাই দিব। চিন্তা করার কোনো কারণ নেই, ভাইয়া আজকে আছি তো, ত্রিভুজ নিশ্চিত করার মিশনে ভাইয়া আজকে আছি। দেখো এই যে চারপাশের লেখা 61 পৃষ্ঠা, সবাই 61 পৃষ্ঠায় চলে যাব। 61 পৃষ্ঠায় এই যে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণ পত্র, এরপর হচ্ছে বিজ্ঞাপন, স্ক্রল, এগুলো খুব ভালো মতো আমাদেরকে পারতে হবে। ঠিক আছে, খুব 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 ভালো মতো পারতে হবে। এবং একই সাথে আমাদের আরেকটি বিষয় জানতে হবে, সেগুলো কি, এই যে ছকগুলো রয়েছে, এই ছকগুলোতে আমরা ইতোমধ্যে বলেছি যে কোনগুলো পড়লে আমরা পারবো। সো 61 পৃষ্ঠা ভালো মতো পড়ে এই ছকগুলো আমরা পূরণ করে ফেলবো। ঠিক আছে, এই ছকগুলো যদি আমরা ঠিকঠাক মতো বের করতে পারি, কোনটা কি নামে পরিচিত এবং কি পড়ে আমরা কি বুঝলাম আসলে এবং এটার ব্যবহারটা কি, তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে ত্রিভুজ নিশ্চিত করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে আমরা ত্রিভুজ নিশ্চিত করতে পারবো। এখন তাহলে আমাদের শেষ আরেকটা কাজ আছে, সেটা কি, সেটা হচ্ছে দেখো তোমাদের এই যে সততা স্টোর নামে একটা দোকান খুলতে যাচ্ছ, এই দোকানে ন্যায্য মূল্যে প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সো সেটার জন্য একটা সাইনবোর্ড তৈরি করতে হবে। এখন তোমাদের কাজ হচ্ছে, ধরো সাইনবোর্ড যে তৈরি করতে হবে, সাইনবোর্ড তৈরি করার জন্য আসলে কোন কোন উপকরণ লাগে, সাইনবোর্ডের কাজটা কি, সেই বিষয়গুলো জানা। ঠিক আছে, এবং এইটা কোথা থেকে জানতে পারবে, এই যে 61 পৃষ্ঠা রয়েছে, এই 61 পৃষ্ঠা থেকে তোমরা জানতে পারবে। ঠিক আছে, চারপাশের নানা রকম লেখাটা ভালো মতো তোমরা পড়ে ফেলবে। ঠিক আছে, সো আমরা আমাদের চতুর্থ চ্যাপ্টারও কিন্তু শেষ করে ফেললাম। ঠিক আছে, আমরা আমাদের চতুর্থ চ্যাপ্টারও শেষ করে ফেললাম, যেখান থেকে আমরা যদি এই যে কাজগুলো পৃষ্ঠা 55 থেকে 61 যদি ঠিকঠাক মতো করতে পারি, তাহলে আমরা আমাদের যে সোনার হরিণ সেটা নিশ্চিত করে ফেলতে পারবো। সো আমরা আমাদের যেই কাজগুলো ছিল সবগুলো কিন্তু কমপ্লিট করে ফেলেছি, তাই না? আমরা আমাদের সবগুলো কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন তোমাদের জন্য ফাইনাল কিছু কথাবার্তা বলে যাচ্ছি ভাইয়া। ঠিক আছে, ফাইনাল কিছু কথাবার্তা বলে যাচ্ছি। ঠিক আছে, এখন আমাদের কাজটা হচ্ছে যে তোমাকে তো এতক্ষণ আমি ছক ধরে ধরে দেখিয়ে দিলাম যে আসলে কোন ছকগুলো গুরুত্বপূর্ণ এবং কিভাবে তোমরা পূরণ করবে। সো আজকে তোমাদের কাজ হচ্ছে যেই ছকগুলো আমি দেখিয়েছি সেগুলো আবার দেখো এবং একই সাথে সেইগুলো তুমি পূরণ করতে পারছো কিনা সেটা নিশ্চিত করো। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে প্রমিত ভাষায় কথা বলা, সেটা হচ্ছে তোমার বাবা মার সাথে কিংবা বাসায় ছোট ভাই বোন যারা রয়েছে তাদের সাথে প্রমিত ভাষায় কথা বলা চর্চা করো। এবং লাস্টলি আমরা সবাই জানি, ইতোমধ্যে বলেছি যে আমাদের লিখিত কার্যক্রম থাকবে এবং হাতে কলমে কার্যক্রমও থাকবে। সো হাতে কলমে কার্যক্রমে আমাদের কি করতে হবে, আমাদের পোস্টার তৈরি করা লাগবে। সো এবং পোস্টার তৈরি করার জন্য তোমরা ইতোমধ্যে জানো আমাদের 10 মিনিট স্কুলের যেই আইমান ভাইয়ার সুপার কোর্সটা রয়েছে, তোমরা যারা সুপার কোর্সটা করে ফেলেছো তারা কিন্তু সবার চাইতে ইতোমধ্যে এগিয়ে রয়েছে। সো যারা যারা এখনো করনি চট জলদি সেটা করে ফেলো। এবং তোমরা আগামীকালের জন্য সেই পোস্টারগুলোর তৈরি করার জন্য তোমাদের মনে অনেক প্রশ্ন আছে আমি জানি, সেগুলোর উত্তর দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এই পোস্টার তৈরি করার জন্য তোমাদের যেটা করতে হবে যে তোমাদের জাস্ট হচ্ছে তোমাদের পেন্সিল, রাবার শার্পনার, তারপর হচ্ছে তোমাদের কলম এবং স্কেল, এই ব্যাপারগুলো নিয়ে যেতে হবে এবং এর পাশাপাশি তোমাদের বইটা সাথে রাখতে হবে। ঠিক আছে, এইগুলোই হচ্ছে তোমাদের সাথে রাখতে হবে এবং স্কুল থেকে তোমাদের যাবতীয় পোস্টার পেপার বা হচ্ছে তোমাদের এই সাইন পেন এই সব কিছুই তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, সো পোস্টার নিয়ে কোনো চিন্তা নেই। তুমি যদি পোস্টারের সংকলনগুলো অর্থাৎ কোন ধরনের পোস্টার কিভাবে বানাতে হয় সেগুলো তোমরা যদি দেখতে চাও, অর্থাৎ পোস্টারের সংকলনগুলো এবং এই সাজেশনটা তোমরা পেয়ে যেতে চাও, তাহলে আমাদের নিচের যেই কমেন্টে পিন করা রয়েছে সেখানে একটা ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা
তথ্য দিয়ে পূরণ করে ফেলো, তাহলেই তোমার কাছে সাজেশন এবং পোস্টার সংকলন চলে যাবে, যেখান থেকে তুমি পোস্টারগুলো দেখার মাধ্যমে কি করতে পারবে, পোস্টার কিভাবে সুন্দর করে তৈরি করতে পারবে সেগুলো একটা আইডিয়া পেয়ে যাবে। সো ভাইয়া কিন্তু পুরো ক্লাসটা একদম ডিটেলসে বলেছে যে কোন কোন বিষয়গুলো তোমাদেরকে করা লাগবে। সো আশা করি কালকের ক্লাসে আমরা সবাই, এই ক্লাসটা যারা করেছি সবাই ত্রিভুজ ইনশাল্লাহ নিশ্চিত করতে পারবো। এবং একই সাথে যাওয়ার আগে আবারও বলছি যে হচ্ছে এই যে ছকগুলো রয়েছে, ছকগুলো ভালো মতো দেখে যাবে এবং মাথা ঠান্ডা রাখবে, এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার একদমই কারণ নেই। কারণ পরীক্ষার হলে যদি তুমি বসো তখন তুমি বাস্তব জীবনের সাথে সবকিছুকে মিলিয়ে ফেলবে, ঠিক আছে, বাস্তব জীবনের সাথে সবকিছুকে মিলিয়ে উত্তর করবে। সো আশা করি এই জায়গায় তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবং কোনো কারণে যদি ভয় পেয়েও যাও, মাথায় রাখবে ভাইয়া সবসময় বলেছি ভয়কে করতে হবে জয়। সো ভাইয়া যেই কথাগুলো বলেছি সেইগুলো মাথায় রাখবে, তাহলেই হচ্ছে তুমি ঠিকঠাক মতো হচ্ছে তোমার যে মূল্যায়ন রয়েছে সেই মূল্যায়নের সবগুলো প্রশ্নের উত্তর তুমি সঠিকভাবে করতে পারবে, ঠিক আছে। সো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। তোমরা যদি হচ্ছে আমাদের এই যে ফ্রি লাইভ ক্লাসগুলো, আমাদের যে রিভিশন ক্লাসগুলো রয়েছে সেগুলো করতে চাও, এবং একই সাথে আমাদের সাজেশন সহ পোস্টার সংকলনটা পেয়ে যেতে চাও, তাহলে নিচের কমেন্টে থাকা ফর্মটি তথ্য দিয়ে পূরণ করে ফেলো। সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটি ক্লাসে। সেই পর্যন্ত আগামীকালের জন্য তোমাদের সবার জন্য অনেক 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 দোয়া রইল, এবং একই সাথে তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা সবাই ষষ্ঠ শ্রেণীর যারা রয়েছে এবং যাদের মূল্যায়ন শুরু হতে যাচ্ছে, যারা অন্যান্য ক্লাসে যুক্ত হয়েছে, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। তোমরা সবাই ইনশাল্লাহ ত্রিভুজ নিশ্চিত করবে, এবং একই সাথে মূল্যায়ন দিয়ে আসার পর আমাদের পোস্টার প্রেজেন্টেশন সুপার গ্রুপটা যেটা রয়েছে সেইখানে অবশ্যই একটি পোস্ট করে জানিয়ে দিবে আজকের রিভিশন ক্লাসটা তোমার কোনো উপকারে এসেছে কিনা এবং তোমার কেমন লেগেছে, ঠিক আছে। সো দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটি ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।